আসসালামু আলাইকুম। এবছরের জুনের ২৬ তারিখ থেকে আসন্ন এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তোমাদের মাঝে অনেকেই আছো যারা অলরেডি আইসিটি কী বলে এইচএসসি ক্যারিয়ারের এইচএসসি জীবনের শুরুতে একদম শুরুতে শেষ করে ফেলছো। যারা অনেকেই আছো এখনও শুরু করনি, বাট হ্যাঁ তোমরা শুরু করতে চাচ্ছ। আর অনেকেই আছে যারা খুব রিসেন্টলি শেষ করছে, তাদের একটা রিভিশন দরকার। সবার কথা মাথায় রেখে আমার একটা ছোট্ট আয়োজন তোমাদের সবার জন্য, সেটা হচ্ছে আইসিটি ক্র্যাশ কোর্স। একটা বিনামূল্যে ফ্রি ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সে মোট 5টি লেকচারে আমি তোমাদেরকে আইসিটি বইটা একদম গিলে খাইয়ে দেবো। ভাই বিশ্বাস করো, আমি আমার বেস্টটা চেষ্টা করব তোমাদেরকে আইসিটিতে একটা ভালো প্রিপারেশন নিয়ে দিতে। এখন কথা হইল, এই কোর্সটা কাদের জন্য? আমি শুরুতেই বলছি, তোমাদের ভিতরে অনেকেই আসো যারা এখনও আইসিটি বইটা খুলেও দেখা নাই। এই কোর্সটা মেইনলি তাদের জন্য। আবার যারা আসো যারা অনেক আগে শেষ করছো বাট তাদের একটা রিভিশন দরকার, এই কোর্সটা তাদের জন্য। যারা খুব রিসেন্টলি শেষ করছো বাট তোমাদের একটা রিভিশন দরকার, এই কোর্সটা তাদের জন্য। সর্বোপরি এই কোর্সটা যারা এই বছর পরীক্ষা দিবা তাদের সবার জন্য। ইভেন যারা এই বছর পরীক্ষা দিবা না, নেক্সট ইয়ার পরীক্ষা দিবা, অর্থাৎ এইচএসসি ব্যাচ 2026, তাদের জন্য এই কোর্সটা। এই কোর্সে টোটাল 5টা লেকচার থাকবে। 5টা লেকচারে আমি 5টা চ্যাপ্টারকে আমার বেস্টটা দিয়ে কভার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই কোর্সটার টাইপ কেমন হবে? ভাই এই কোর্সে আমি তোমাদেরকে কোর কনসেপ্টগুলো বোঝাই দিব, কোর্স কনসেপ্টগুলো দেখাই দিব। এই 5টা লেকচার শেষে আমি তোমাদেরকে এক্সামের আগে কিছু প্রবলেম সলভিং ক্লাস দিব, যেখানে লাইভে তোমাদের থেকে তোমাদের কোশ্চেনগুলো নিয়ে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিব। এক্সামের আগে আমি তোমাদেরকে একটা সাজেশন ক্লাস দিব, যেখানে আমি এই যে তোমরা শিখলা, এখনও কিন্তু অনেক দিন আছে তোমাদের পরীক্ষার। হ্যাঁ, আপাতত রিভিশন ফেজ চলতেছে, অনেকে আসো এখনও শুরুই করেনি, শুরু করতেছো, তাদের জন্য বেস্ট অফ লাক। যারা রিভিশন আছে তাদের জন্য বেস্ট অফ লাক, যারা পরীক্ষা দিও সবার জন্যই বেস্ট অফ লাক। তো আমি এখন যদি আমার কোর্সের মেইন কথায় আসি, তো এই কোর্সটা তোমরা কেমনে পড়বা, আমি কেমনে পড়াবো আর এটা তোমরা কেমনে ফলো করবা, আমি জাস্ট তোমাদেরকে কোর কনসেপ্টগুলো বুঝাই দিব। তোমরা 3টা স্টেপে এই কোর্সটা ফলো করবা। ফার্স্ট, এই ক্লাসটা একদম প্রি রেকর্ডেড থাকবে, ইউটিউবে আপলোড করা থাকবে। সেখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো স্পিড, প্লেব্যাক স্পিড দিয়ে কোর্সটাকে, ক্লাসটাকে বা লেকচারটাকে মনোযোগ সহকারে দেখে নিবা। লেকচার দেখার সময় তুমি চাইলে নোট করতে পারো। আমি নোট করতে এই জন্য সাজেস্ট করবো, কারণ তুমি যখন ক্লাসটা নোট করবা তখন তোমাদের কাছে একটা পার্সোনাল নোট থাকবে। নিজের পার্সোনাল নোট দেখে পরীক্ষার আগে পড়লে অটোমেটিক একটা রিভিশন হয়ে যায়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যদি তোমরা পারো একটা নোট নিবা। নোট না নিলেও কোনো প্যারা নেই, টেনশন নেই। ওকে। সেকেন্ড, আমি জানি তোমাদের কাছে মোটামুটি অনেক বই আছে। আমি যখন পড়ছি তখন অনেকের বই ছিল, আমার একটা রাইটারের নামও মনে নেই। আমি পার্সোনালি আইসিটির যে এনসিটিভির টেক্সট বুকটা আছে, আমি ওইটা ফলো করি অলওয়েজ। ভাই বিশ্বাস করো, এই টেক্সট বুকে যে টপিকগুলো আছে, এই টপিকের বাইরে একটা কোশ্চেন আসে না। এই বই থেকেই ঘুরায় ফিরা কোশ্চেন আসে, বাট বাজারে নানান লেখক নানানভাবে বই লিখে জাস্ট তোমাদের কাছে বইগুলো সেল করে। আমি এগুলো কিনতে ডিমোটিভেট করবো না, এগুলো কেনার দরকার আছে, বিগত সালগুলো কোশ্চেনের জন্য, এমসিকিউ প্র্যাকটিস করার জন্য দরকার আছে। বাট এই লেকচার শেষে তুমি তোমার যে টেক্সট বুকটা আছে, অবহেলিত টেক্সট বুকটা আছে, ওইটা নিবা। আমি যেমনি পড়াইছি তুমি জাস্ট ওই টেক্সট বুকটা একবার পড়বা, এটা হচ্ছে তোমার মেইন কাজ। তুমি লেকচার দেখছো, টেক্সট বুক পড়ছো, 2টা কাজ ডান। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ, এটা তুমি কী করবা, জাস্ট তোমার কাছে মোটা গাইডগুলো আছে, মোটা গাইডটা নিবা। মোটা গাইডটা নিয়ে বিগত সালে এমসিকিউগুলো সলভ করবা, বিগত সালে কোশ্চেনগুলো দেখবা। আর ফাইনালি নিজে কিছু প্র্যাকটিস করো, যেমন HTML ক্লাসগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। তুমি 3য় অধ্যায় যখন করবা তখন তোমার যখন প্র্যাকটিস করতে হবে। সি যখন ক্লাস করবা, সি প্রোগ্রামিং যখন ক্লাস তখন প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারে প্র্যাকটিস নেই, এটা জাস্ট রিভিশন পড়লে হয়ে যাবে। ওকে, এই হচ্ছে কেমনে তুমি আমার কোর্সটা ফলো করবা। আমি কে, আমি কি করি, এই সম্পর্কে বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দিছি। আমি আজাইরা নিজের ইন্ট্রোডাকশন দিয়ে ক্লাসের লেন্থ বাড়াইতে চাইতেছি না। আমি যতটুকু পারি চেষ্টা করব এই ক্লাসগুলোকে খুবই অল্পে রাখা। ওকে, তোমরা যারা আমার এই কথা শুনতে বিরক্ত হইতা, তাদের জন্য টাইম স্ল্যাপ দেওয়া আছে, টাইম স্ল্যাপে ক্লিক কইরা তোমরা মেইন ক্লাসে চলে আসতে পারো। ওকে, আমরা আমাদের এই ক্লাস কোর্সটা শুরু করতেছি। আমার অ্যাকচুয়ালি খুবই পার্সোনাল একটা ফেভারিট চ্যাপ্টার। আমি যখন আইসিটি পড়ছি আর কি আমার কলেজ জীবনে, আমার একটা ফেভারিট চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 4, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। আমি আজকে চেষ্টা করব তোমাদের এই চ্যাপ্টারটা গুলায় খাওয়া দেওয়ার জন্য। ইনশাল্লাহ এই ক্লাসটা করার পরে তোমরা যদি আমার 3টা বলে দেওয়া স্টেপ ফলো করো,
ইনশাল্লাহ আমি বলেই দিতে পারবো এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসলে তুমি ঠেকবা না। তো বেশি পকর আর আজাইরা কথা বাদ দিয়ে, আজাইরা গল্প টল্প বাদ দিয়ে আমরা আমাদের মেন ক্লাসে ফোকাস করি। তো আজকের ক্লাসে আমি মূলত আমার স্লাইডটা ফলো করব, প্লাস আমি হচ্ছে এনসিটিভির টেক্সট বুকটা ফলো করব। এখান থেকে তোমাদের কোর কনসেপ্টগুলো বুঝাই দিব, র কোডিং করে দেখাবো, ইন্টারনেটে সার্চ করে দেখাবো, যাতে এই চ্যাপ্টারটা সম্পর্কে ওভারঅল একটা ধারণা তোমরা পেয়ে যাও, এই চ্যাপ্টারটা নিয়ে আর কোনো ডাউট তোমাদের না থাকে। তো অনেক আজারের কথা হয়েছে, চলো লেটস মুভ টু দ্য মেইন ক্লাস। ওকে, কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন। তো তুমি যখন তোমার এনসিটিভির বইটা খুলবা, এখানে আমি তোমাদের বইটা দেখাই দিচ্ছি। তুমি যখন এই বইটা খুলবা, তো এই বইটার শুরুতেই পেয়ে যাবো হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন। ভাই বেশি কিছু করার দরকার নেই, এখানে তোমাকে বোঝানোর মতো আসলে আমার কিছু নাই। তুমি জাস্ট 116 থেকে কী বলে 116, 17, 118 এই পেজটুকু পর্যন্ত রিডিং করে নিবা। এর ভিতরে তুমি দুইটা টপিক পাবা, যে দুইটা টপিক সম্পর্কে আমি আলাদাভাবে তোমাদেরকে এখন আলোচনা করে দিব। ওকে, তো তোমরা এই যে ওয়েব ডিজাইনের যে ধারণা, এইটুকু একটু রিডিং পড়ে নিবা। রিডিং পড়ে এখানে তুমি হয়তো দু একটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য কিছু তথ্য পেয়ে যাবা, ইনফরমেশন পেয়ে যাবা। জাস্ট এগুলো তোমার মাথায় একটু স্টোর করে রাখবে, এতটুকু হইলেই হবে। বাকি ওয়েব ডিজাইনের ধারণা তুমি এটুকু রিডিং পড়ে নিবা, এটা হচ্ছে তোমার দায়িত্ব। ওকে, এরপরে আমি যদি আমাদের স্লাইডে ফিরে যাই, দেখি স্লাইডে কী টপিক আছে। ওকে, এরপরে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট ভার্সেস ডাইনামিক ওয়েবসাইট। তুমি যখন ওয়েব ডিজাইনের ধারণা বা কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন পড়বা, তখন তুমি এই দুইটা ওয়ার্ড পাবা, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আমি তোমাদেরকে একটু স্ট্যাটিক ওয়েবসাইট কী এবং ডাইনামিক ওয়েবসাইট কী এই দুইটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি, যাতে তুমি যখন পড়বা ব্যাপারটা তোমার কাছে নতুন লাগবে। বাট তুমি যখন এই লেকচারটা দেখে বইটা আবার রিডিং করতে নিবা, যা তোমার কাছে যেন এই দুইটা ওয়ার্ড বা এই দুইটা ওয়ার্ডের উপর ভিত্তি করে যে টপিকটা তোমার বইয়ে দেওয়া আছে, সেটা তোমার কাছে অনেক ইজি মনে হয়। ওকে, ফার্স্ট টপিক হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। বা স্ট্যাটিক ওয়েবসাইট হলো এমন একটা ওয়েবসাইট যার প্রতিটি পেজ পূর্ব নির্ধারিত থাকে, ব্যবহারকারীর কোনো ইনপুট বা ডেটার ভিত্তিতে পরিবর্তন হয় না। এই ধরনের ওয়েবসাইটে কোনো ডাটাবেস বা সার্ভার সাইড প্রোগ্রাম থাকে না। বা এক কথায় সিম্পল বলতে গেলে এটা হচ্ছে শোকেজ একটা ওয়েবসাইট, যে এখানে জাস্ট জিনিসগুলো শো করা আছে, বাট ইউজার শুধু দেখতে পারতেছে, বাট ইউজার ক্যান ডু নাথিং। ওইখানে ইউজারের কোনো কাজ নাই, ইউজারের কোনো ডাটা দেওয়া লাগতেছে না, কোনো ইনপুট দেওয়া লাগতেছে না, এবং ওই ওয়েবসাইটের সার্ভার থেকেও ইউজারকে কিছু দেওয়া লাগতেছে না। জাস্ট একটা ওয়েবসাইট বানায় রাখা হয়েছে, তুমি যাবা, তুমি ভিজিট করো, তুমি খালি দেখতে পারো ওয়েবসাইটের ভিতরে কী আছে, বাট তুমি ওই ওয়েবসাইটের সাথে ইন্টারাপ্ট করতে পারবে না। ওয়েবসাইটটা তোমার সাথে তোমার কমান্ডে কাজ করবে না, সে স্থির স্ট্যাটিক হয়ে বসে আছে, তার ভিতরে আগের থেকে যা দেওয়া আছে সেটাতেই সে সীমাবদ্ধ, নতুনভাবে কোনো কিছু করা যাবে না। ওকে, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে, এরপর যদি আসি ডাইনামিক ওয়েবসাইট কি। ভাই ডাইনামিক ওয়েবসাইটটা হচ্ছে যেটা তোমার কমান্ড অনুযায়ী চলাফেরা করবে, ঠিক আছে? যেমন ধরো ফেসবুক, তুমি ফেসবুকে গিয়ে তোমার গার্লফ্রেন্ডের নাম লিখে সার্চ দিবা, চলে আসবে, তোমার সাথে চ্যাট করবা, এটাই তো। তুমি কোনো কিছু সার্চ দিবা, কোনো একটা ফ্রেন্ডের নাম লিখে সার্চ দিবা, ফেসবুক ও ডাটাবেস থেকে তোমার ফ্রেন্ডের আইডিটা খুঁজে তোমাকে শো করবে। ডাইনামিক ওয়েবসাইট তোমার কমান্ডের সাথে সাথে নতুন কন্টেন্ট তুমি ইনপুট দিবা, তোমাকে সেই অনুযায়ী আউটপুট দিবে। ধরো তোমার কমান্ড অনুযায়ী যে ওয়েবসাইটটার ইন্টারফেস চেঞ্জ হইতে থাকে, তুমি কোনো কিছুর ইনপুট দিলে সেই ইনপুট অনুযায়ী ওয়েবসাইট তোমাকে ডাটা ব্যাক করে। এই ধরনের ওয়েবসাইটকে বলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, যাদের সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এবং যাদের ডাটাবেজ আছে, ডাটাবেজ ব্যবহার করা হয়। ধরো তুমি এখন, আমি যদি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরো ভাই আমি এখানে আসছি, এখানে এসে এটা ধরো আমি তোমাদেরকে কি ডাইনামিক একটা ওয়েবসাইটে এক্সাম্পল দিব, জাস্ট এতটুকুই, তোমাদের একটা ডাইনামিক ওয়েবসাইটেও এক্সাম্পল দিব। আমি তোমাদেরকে একটা যদি এটা একটা ওয়েবসাইট, এটা হচ্ছে মাইন্ড ক্লাস্টার, এটা একটা ওয়েবসাইট। ভাই তুমি এই ওয়েবসাইটটা, আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি ডাইনামিক ওয়েবসাইটটি কি। এখানে একটা সার্চ বার আছে, আমি জাস্ট এখানে লিখবো কি HTML-কে যদি আমি হিট করি, এখানে দেখবা HTML রিলেটেড অহরহ কোর্স আমাকে সাজেশন করতেছে। কেমনে? এটা হচ্ছে ওর ডাটাবেজে আছে, ইউজার ইনপুট দিছে, সো ওই ইনপুট অনুযায়ী ও ডাটাবেস থেকে ডাটা খুঁজে নিয়ে এসে আমাকে শো করতেছে। এটাই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের কাজ। এখানে আমি লগ ইন করতে পারবো, সাইন আপ করতে পারবো, বিকজ ইটস ওয়ার্ক। আমি যখন কমান্ড দিচ্ছি, সে আমার কমান্ড অনুযায়ী কাজ করতেছে, আমার ইনপুট দেওয়ার ডাটা অনুযায়ী সে আমাকে ডাটা ব্যাক করতেছে। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের কাজ। বাট স্ট্যাটিক ওয়েবসাইট এই জিনিসটা পায় না। স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে স্থির, এ তোমার কোনো কিছু ব্যাক করতে পারবে না, যেমনি শোকেস করা আছে তোমার জাস্ট এটা দেখতে হবে। এই মূলত হচ্ছে ডাইনামিক আর স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য আর আলোচনা, যেটাই বলো। তুমি যখন এটা দেখবা,
এতটুকু তুমি যদি বুঝে থাকো, তুমি যখন বইয়ে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট কি এটা পড়তে নিবা, তোমার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমাদের নেক্সট টপিকে আমরা যাই। ওকে, তুমি যখন ওয়েবসাইটের ধারণা, ওয়েব ডিজাইনের ধারণা, কনসেপ্ট অফ ওয়েব ডিজাইনের যতটুকু রিডিং পড়তে বলছি এতটুকু পড়বা। আমি বলছিলাম তোমরা এখানে 2টা টপিক পাবা, যে 2টা টপিক তোমাদেরকে আমার বুঝাই দিতে হবে। তো এর ভিতরে স্ট্যাটিক ওয়েবসাইট ভার্সেস ডাইনামিক ওয়েবসাইট, এই টপিকটা আমি তোমাদেরকে বোঝাতে দেওয়ার চেষ্টা করছি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্ট। সার্ভার এবং ক্লায়েন্ট এই জিনিসটা তোমার বুঝতে হবে। দৈনন্দিন জীবনে আমরা ইন্টারনেট সবাই ইউজ করি, তো এটা আমাদেরকে বোঝা দরকার যে আসলে ইন্টারনেট কীভাবে কাজ করে। ভাই, ক্লায়েন্ট হচ্ছে তুমি নিজে, সার্ভার হচ্ছে সার্ভার তো সার্ভারই, ঠিক আছে। এখন তুমি যদি এই ডায়াগ্রামটা দেখো, এই যে কিছু মানুষের যে দেখা যাইতেছে, আইকন দেখা যাচ্ছে, এটা ধরো ক্লায়েন্ট। এই ক্লায়েন্টটা ইন্টারনেট, এই যে ধরো এই যে ইন্টারনেট, এই ইন্টারনেটে এটা কিছু ইনপুট করবে, ঠিক আছে, অর্থাৎ ইন্টারনেটকে কিছু একটা দিতে রিকোয়েস্ট করবে। তো ইন্টারনেট এটা হচ্ছে সার্ভারকে বলবে, সার্ভারকে যখন বলবে এটা হচ্ছে ক্লায়েন্টের তরফ থেকে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট। ওকে, এই সার্ভার তোমার রিকোয়েস্ট অনুযায়ী ওর সার্ভারে থাকা ডেটার থেকে একটা রেসপন্স ইন্টারনেটকে ব্যাক করবে, ইন্টারনেট আবার সেটা তোমাকে ব্যাক করবে, এটা হচ্ছে রেসপন্স। এটাই মূলত সার্ভার এবং ক্লায়েন্টের ভিতর সম্পর্ক। ক্লায়েন্ট সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়, আর সার্ভার সেই রিকোয়েস্টের এগেনস্টে ক্লায়েন্টের কাছে একটা রেসপন্স পাঠায়। চলো আমি তোমাদেরকে আরেকটু ডিটেলে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমরা আবার হচ্ছে কই চলে যাব, আমরা আবার এখানে চলে যাব আমাদের ব্রাউজারে। ধরো গুগলে তুমি লিখলাম যে HTML কোর্স, HTML কোর্স লিখে যখন সার্চ করবা, তুমি ধরো গুগলে HTML কোর্স লিখে সার্চ করবা, সরি কোর্স বানানটা ভুল হয়ে গেছে। ওকে, ধরো আমরা এখানে HTML কোর্স লিখে সার্চ করছি। এখন আমরা যখন সার্চ করছি, এখানে সার্চ করার মানে হচ্ছে আমরা ইন্টারনেটের থ্রুতে গুগলের ডাটাবেজে একটা রিকোয়েস্টকে সেন্ড করছি। এই রিকোয়েস্ট অনুযায়ী গুগল তার ডাটাবেজের কোথায় HTML কোর্স রিলেটেড ডাটা আছে সেটা তোমার জন্য খুঁজে বের করে ইন্টারনেটের থ্রুতে তোমাকে যখন ব্যাক করে, সেটা হচ্ছে সার্ভারের তরফ থেকে ক্লায়েন্টের কাছে রেসপন্স। আর ক্লায়েন্ট যখন সার্চ বারে এসে কোনো কিছু টাইপ করে ইন্টারনেটের থ্রুতে গুগলের সার্ভারে রিকোয়েস্ট পাঠায় যে এই জিনিসটা তোমার কই আছে, তোমার ডাটাবেজের কই আছে, ওইখান থেকে খুঁজে বের করে আমাকে দেখাও, এটা হচ্ছে রিকোয়েস্ট। আর রিকোয়েস্টের এগেনস্টে সার্ভার যে তোমাকে যে জিনিসটা দেখাচ্ছে, অর্থাৎ আমরা সার্চ দেওয়ার পরে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেসপন্স। আর আমরা যখন সার্চ দিই, এই সার্চ দেওয়াটা হচ্ছে সার্ভারের কাছে ক্লায়েন্টের রিকোয়েস্ট। আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। সার্ভার, ক্লায়েন্ট, রিকোয়েস্ট, রেসপন্স, 4টা জিনিস আশা করি ভাই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি আবার বলতেছি, তুমি যখন ইন্টারনেটের থ্রুতে কোনো কিছু সার্চ করো, এটা হচ্ছে সার্ভারের নিকট একটা রিকোয়েস্ট। সার্ভার তোমার রিকোয়েস্ট অনুযায়ী তার স্টোর থেকে ডাটা খুঁজে ইন্টারনেটের থ্রুতে তোমার কাছে যে জিনিসটা ব্যাক করে, এটা হচ্ছে রেসপন্স। আর এটাই হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্টের ভিতরে রিলেশন, আর রেসপন্স এবং রিকোয়েস্টের ব্যাপার স্যাপার। তুমি এই জিনিসটাও যখন ওই ওয়েব ডিজাইনের ধারণা পড়বা এটা পাইবা। ওকে, এরপর আসো হচ্ছে HTML বেসিক। আমি যদি তোমাদের পাঠ্য বইয়ে চলে যাই, এখান থেকে যদি আমি তোমাদের পাঠ্য বইয়ে চলে যাই, তাহলে দেখো তোমরা এটার পরে পাবো হচ্ছে HTML এর মৌলিক বিষয়সমূহ, যেটাকে HTML বেসিক বলা হয়। তো এই বেসিক জিনিসগুলো কি আমরা একটু ডিসকাস করি। আসো, HTML এর ফাইল ক্রিয়েশন। প্রথমে তো HTML এর জন্য একটা ফাইল ক্রিয়েট করতে হবে, সেই ফাইলের এক্সটেনশন হবে .html অথবা HTM। HTML ফাইল এক্সটেনশন হলো সেই জিনিস, ফাইলের নামের শেষাংশ ব্যবহৃত .html বা HTM, এই দুইটা দিয়েই আমরা একটা HTML ফাইলকে ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, না, এই এক্সটেনশন থাকলে বুঝে নিতে হবে এটা একটা HTML ফাইল। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যখন আমি প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, সবাই ভাবতাম যে HTML হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরে আবিষ্কার করলাম যে না, HTML হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তোমরা অনেকেই এখানে কনফিউশন হয়েছে HTML কি। HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটাকে বিভিন্ন জিনিস মার্কআপের জন্য ইউজ করা হয়। আমরা ডিটেলস আরও জানবো, বাট এতটুকু জেনে রাখো HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তোমরা অনেকেই ভুল করবে এই জিনিসটা, আমি জানি। ইভেন আমার কেরিয়ারের শুরুতে আমি যখন প্রথম ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এই কেরিয়ারটাতে আসি, তখন আমিও সেম কাইন্ড অফ ভুলই করছি যে HTMLকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেবে বসছিলাম, বাট পরবর্তীতে আবিষ্কার করছি যে না, HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে আসা হচ্ছে HTML এলিমেন্ট। ভাই, HTML ডকুমেন্টের গঠনমূলক একটা অংশ, যা শুরু ও শেষ ট্যাগ দিয়ে গঠিত এবং তার ভিতরে কন্টেন্ট থাকে।
ভাই এখানে দেখো একটা ট্যাগ দিছি পি ট্যাগ, এই পি ট্যাগের ভিতরে কি একটা টেক্সট আছে, এই সম্পূর্ণটাই HTML ডকুমেন্টের ভিতর যা থাকবে সব কিছুই হচ্ছে এলিমেন্ট। একটা HTML ডকুমেন্টের গঠনমূলকের জন্য ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা থাকবে সেটাই হচ্ছে আমরা কি HTML এলিমেন্ট। ওকে, এরপর হচ্ছে HTML ট্যাগ। এটা ট্যাগ হচ্ছে একটা চিহ্ন বা সংকেত যা দ্বারা ব্রাউজারকে বলে দেওয়া হবে, ব্রাউজারকে বলে দিব কীভাবে একটা কন্টেন্টকে দেখাইতে হবে। দেখো আমরা H1 ট্যাগ ইউজ করে তা সিম্বল দিচ্ছি, এটা অনেক বড়োভাবে ব্রাউজারে প্রদর্শন করবে। তাইলে ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস যা থ্রুতে আমরা ব্রাউজারকে বলে দিব কেমনে কন্টেন্টকে দেখাবা। তাহলে ট্যাগ হচ্ছে এমন একটা চিহ্ন বা সংকেত যেটার থ্রুতে আমরা ব্রাউজারকে বলে দিচ্ছি সে কীভাবে তার ইউজারকে কন্টেন্ট দেখাবে। এটা হচ্ছে HTML এর বেসিক 3টা টপিক: HTML ফাইল এক্সটেনশনটা, HTML এলিমেন্ট এবং HTML ট্যাগ। তো আমরা আমাদের নেক্সট টপিকে মুভ করি। ভাই আমি তোমাদেরকে জাস্ট কোর কনসেপ্টগুলো বুঝাই দিব, তোমরা ইউটিউবে অহরহ ক্লাস পাবা, অনেক বড় বড় লেকচার পাবা। ভাই এত পড়ার টাইম নাই, এখন তোমাদের রিভিশন দেওয়ার টাইম। তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্ট নিয়ে ব্যস্ত, এই ICT পড়ার তোমাদের অনেক টাইম নেই আমি জানি। তা তোমাদের জন্য এতটুকু ইজি করে দিতে চাইতেছি HTML মানে ICT ক্লাসটা, যাতে তোমরা কোর কনসেপ্টটা পড়ে জাস্ট পরীক্ষার আগে বইটা একবার রিভাইজ দিতে পারলে তোমাদের জন্য ICTটা অনেক ইজি হয়ে যায়। তোমাদের জন্য যেন ICT কখনো প্যারা বা গলার কাটা না হয়ে দাঁড়ায়। ইনশাল্লাহ আমি যেভাবে বলছি ক্লাসটা শেষ করে ওইভাবে যদি তোমরা 3টা স্টেপ ফলো করো, ইনশাল্লাহ 3টা স্টেপস কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আমিকে যদি এতক্ষণে কোশ্চেন জায়গা থাকে, আমার পরিচয়টা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। নিজে আর কিছু বলতে চাইতেছি না, আমার পরিচয় দিতে গেলে 1-2 মিনিট এমনি নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। ওকে, নেক্সট টপিকটা হচ্ছে HTML ডকুমেন্ট। ওকে, আমাদের তো এখন মেন কাজ, দেখো মেন কাজই তো না, বইটা পড়ছো, HTML এর ধারণা পাইছো, এখন তো মেন কাজ কোড টোড লিখতে হবে। হ্যাঁ, কোড টোড লিখতে হবে, কেমনে হেডিং, কেমনে কী করতে হয় এসব তো তোমার জানতে হবে না। তো চলো আমরা একটু মেইন কোডে চলে যাই যাতে তোমাদের আর কোনো বেগ পাইতে না হয়। হ্যাঁ, ওকে, আমি এই যে চলে আসছি, দেখছো আমি কিন্তু অলরেডি এখানে কোড এডিটরে চলে আসছি। আমি তোমাদের জন্য অলরেডি একটা HTML এর বানায় রাখছিলাম, এখানে কিন্তু ওয়েলকাম টু মাই ওয়েব পেজ লিখে রাখছি। তো আমি সব কিছু রিমুভ করে দিচ্ছি, এটা অটো একটু এই যে দেখছো তোমাদের জন্য আমি লাইভ সার্ভার ওপেন করে রাখছি। ধরো যারা ফিউচারে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও, তোমাদের জন্য কিন্তু এই 4র্থ চ্যাপ্টার আর 5ম চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। এই 2টা চ্যাপ্টার যদি তোমরা বুঝতে পারো, এই 2টা চ্যাপ্টার যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা ইন ফিউচার CSE বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারো। বাট এই 2টা চ্যাপ্টার মানে CSE বা কম্পিউটার সায়েন্স না, এটা বিশাল একটা সাগর, এই সাগরে একটু হাবুডুবু খাইতে হবে। তো চলো আমরা প্রথমে কেমনে আমাদের HTML ডকুমেন্টটা হবে সেটা স্ট্রাকচার একটু জেনে নিই। তো অলরেডি একটা কোশ্চেন তোমাদেরকে করি, ক্লাস তো করছে, একটা কোশ্চেনের অ্যান্সার দাও কমেন্টে, সেটা হচ্ছে HTML ফাইলের এক্সটেনশনটা কি। হ্যাঁ, HTML ফাইলের যে এক্সটেনশনটা আছে এটা কি, এটা একটু কমেন্ট বক্সে লিখে জানাও। তো চলো আমরা আপাতত আমাদের কোডে হাত দিই। ফার্স্টে হচ্ছে আমাদের ডকুমেন্ট ক্রিয়েশন বা আমাদের HTML কোডটা কেমনে লিখবো, চলো ইন ডিটেলস দেখি। ফার্স্ট এটা দিবা, এরপর হচ্ছে এটা এক্সক্লেমেটরি চিহ্ন যেটা ওইটা দিবা, এরপর লিখবা হচ্ছে ডক টাইপ। ওকে, এখন বলবা ভাই ডক টাইপ দিয়ে কী বোঝায়? ভাই ডক টাইপ দিয়ে বোঝায় এটা হচ্ছে কি ডকুমেন্ট। HTML যেটা আমরা লিখি এটা হচ্ছে ডক টাইপ দিয়ে বোঝায় হচ্ছে ডকুমেন্ট টাইপ, ঠিক আছে। এরপর তোমাকে জাস্ট HTML লিখতে হবে, এরপরে ব্যাকস্ল্যাশ দিয়ে দিবা। ওকে, এরপরে ভাই আমি যদি তোমাদেরকে মেইন যে HTML এর বয়লার প্লেটটা দেখাই, তোমরা ভয় পাইতে পারো, বাট তোমাদের বইয়ে এই মেইন বয়লার প্লেটটা দেওয়া নাই। আসলে তোমাদের একটু ভয় দেখাই আমি। ধরো HTML এর যে মেইন বয়লার প্লেটটা আছে, আমি যদি তোমাদেরকে দেই তোমরা একটু ভয় পাইতে পারো। এটা হচ্ছে HTML এর মেইন বয়লার প্লেট, বাট তোমাদের যেটা আছে মানে তোমাদের বইয়ে যেটা আছে বা আমাদের ICT বইয়ে যেটা আছে এটা না, যেটা আছে ওটা খুবই বেসিক একটা বয়লার প্লেট। আর এই জন্য দিব হচ্ছে ডক টাইপ। ওকে, ডক টাইপ, এরপর লিখবো HTML, এরপর আমরা ক্লোজ করে দিব। তো এই যে কানি চিহ্ন, এটার নাম কি আমি তো ভুলে গেছি, যাই হোক ব্যাপার না, তোমরা মনে রাখবা এই যে কোনাই চিহ্ন, চলো ভুলে। ওকে, তোমরা জাস্ট মনে রাখবা এইটা দিয়ে হচ্ছে তোমার HTMLটা একটা স্টার্ট হবে, এরপর হচ্ছে একটা এক্সক্লেমেটরি চিহ্ন হবে, এরপর হচ্ছে ডক টাইপ হবে, এরপর হচ্ছে HTML হবে। এটা হচ্ছে ফার্স্ট লাইন তোমার HTML যে কোডিংটা হবে সেই কোডিংয়ের ফার্স্ট লাইন এটা। এরপরে তোমাকে লিখতে হবে হচ্ছে HTML। ওকে, HTML। এরপরে থাকবে হচ্ছে তোমার হেড অংশ। হেড অংশের ভিতরে অনেক কিছু থাকবে, বাট তোমার এত কিছু লাগবে না, তুমি জাস্ট লিখবা হচ্ছে টাইটেল। টাইটেল দিয়ে কি লিখবা? টাইটেল দিয়ে লিখবা মাই ফার্স্ট ওয়েব পেজ। ওকে, তো দেখো এইখানে ফার্স্ট টাইম কিন্তু আমরা এন্ডিং ট্যাগটা ইউজ করছি।
তুমি ইন্ডিং ট্যাগে কিন্তু একটা ব্ল্যাক স্ল্যাশ আছে এখানে, কিন্তু এটা তোমার মনে রাখতে হবে। এটা ভুল করবা তোমরা, বাট এই জিনিসটা তো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে ইন্ডিং ট্যাগে কিন্তু একটা স্ল্যাশ আছে। ওকে, আর সব ট্যাগেরই আবার প্রত্যেকটা ট্যাগেরই ইন্ডিং ট্যাগ আছে, কিছু কিছু ট্যাগ বাদে মোস্ট অফ দ্য ট্যাগেরই হচ্ছে ইন্ডিং ট্যাগ আছে। এটা যে স্টার্টিং ট্যাগ, এটা এস্টিমেটের যেটা স্টার্টিং, এটার কিন্তু একটা ইন্ডিং ট্যাগ আছে, আমরা সেটাও দেখবো। ওকে, আমরা চলো হেড অংশটাকে ক্লোজ করে দিই। হেড অংশটাকে ক্লোজ করার জন্য কি, এই যে আমরা কেমনে একটা ট্যাগ ইন করি সেটা দেখছো। ওকে, এরপর হচ্ছে আমরা কী দিব, এরপর হচ্ছে আমাদের বডি। এরপর হচ্ছে আমাদের বডি। তো বডির ভিতরে আমি জাস্ট এইচ অন দিয়ে একটা লিখলাম যে ওয়েলকাম টু মাই ওয়েব পেজ। আচ্ছা, অনেক কিছু চলে আসছে এখানে। এটা হচ্ছে, এটা কেন আসছে, এটা হচ্ছে আমার এখানে কো-পাইলট দেওয়া আছে। তা ভাইয়া একজন ওয়েব ডেভেলপার, হ্যাঁ জুনিয়র লেভেলের ওয়েব ডেভেলপার, যদিও সিনিয়র লেভেলে যাইতে পারিনি, আমি একজন জুনিয়র লেভেলের ওয়েব ডেভেলপার। তো আমার কাজের জন্য এখানে কো-পাইলট অন করা আছে। অনেক সময় আমার কোড লিখতে হয় না, জাস্ট আমি ইউজ করে আমার প্রয়োজনীয় কাজগুলো করে নিই। এরপর চলো আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করি। এরপরে কি, এরপরে হচ্ছে আমরা শুরুতে কি HTML ছিল না, HTMLটাকে ক্লোজ করে দেব। ওকে, HTMLটাকে ক্লোজ করে দিলাম। এইটা হচ্ছে আমাদের, এটা যদি আমরা এখানে একটু আউটপুটটা দেখার চেষ্টা করি, দেখুন এখানে কিন্তু আমার টাইটেল চলে আসছে মাই ফার্স্ট ওয়েব পেজ, এবং এই যে আমাদের হেডিংটা চলে আসছে। ওকে, আর যদি তোমাদেরকে আমি আবার একটু এক্সপ্লেন করি, এটা হচ্ছে মোটামুটি আমাদের বয়লার প্লেট যেটাকে বলা যায়। এই প্লেটের উপরই, এই ছাঁচের উপরই তোমার হচ্ছে HTML কোড লিখতে হবে। তো প্রথমে হচ্ছে ডক টাইপ HTML দিয়ে দিবা, এরপর HTML ট্যাগ দিবা, এরপর হচ্ছে হেড দিবা। হেডের ভিতরে জাস্ট টাইটেলটা রাখলেই হবে আমাদের আইসিটি বইয়ে যতটুকু আছে ততটুকুর জন্য। এরপর বডি হবে, বডির ভিতরেই আমাদের সব এলিমেন্ট থাকবে। এই বডির ভিতরেই আমরা আমাদের ওয়েবসাইটে কেমন রূপ দিব, কী দরকার, সেটা এই বডি ট্যাগের ভিতরেই থাকবে। এরপর জাস্ট HTML ট্যাগটাকে ক্লোজ করে দিবা। এর মাধ্যমে তুমি শিখে গেলা কেমনে একটা HTML বয়লার প্লেট ক্রিয়েট করতে হয় বা একটা সাস ক্রিয়েট করতে হয়, যেটা তোমার HTML-এর যে আরও কাজ আছে সেটার জন্য কাজে লাগবে। এবং বাকি যে কাজগুলো আমাদের করা লাগবে সেটা তুমি অবশ্যই কিন্তু এই বডি ট্যাগের ভিতরেই করবা। ওকে, চলো আমরা আপাতত আমাদের এতটুকু দেখে নিয়েছি যে কেমনে আমরা একটা HTML বয়লার প্লেট বা HTML সাস তৈরি করবো, যেখানে আমরা আমাদের কোডগুলো লিখবো। চলো আগে আমাদের নেক্সট টপিক কি সেখানে চলে যাই। ওকে, এখানে তোমরা দেখতে পাইতেছো কি, এই যে ডক টাইপ HTML বডি, এরপরে এই বডির ভিতরে আমাদের সব কিছু থাকবে। এরপর হচ্ছে বডিকে ইন করে দিব, HTML ট্যাগকেও ইন করে দিব। ওকে, এরপরে যদি আমরা যাই, আমাদের পরেরটা হচ্ছে হেডিং ট্যাগ। HTML-এ বাবা 6 ধরনের হেডিং আছে, H1, H2, H3, H4, H5, H6। উপর থেকে 1 থেকে 6 পর্যন্ত আসতে যত থাকবে তত ছোট হইতে থাকবে। তোমাদের জন্য এখানে একটা ফানি এক্সাম্পল দিচ্ছি। এটা যদি H1 হয়, এটা হবে H2, এটা হবে H3, এটা হবে H4। মানে 1 থেকে যত নিচে নামতে থাকবা, তোমার হেডিংয়ের যে সাইজটা এটা ছোটো হইতে থাকবে। মানে যত নিচে নামতে থাকবা, মানে 1 থেকে যত নিচে নামতে থাকবা, মানে 1 থেকে যত উপরে যাইতে থাকবা, তত হচ্ছে কি তোমার ট্যাগটা ছোটো হইতে থাকবে। হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড়, হেডিং 2 হচ্ছে সবচেয়ে ছোটো, হেডিং 6 হচ্ছে সবচেয়ে ছোটো, এবং হেডিং 1 হচ্ছে সবথেকে বড়। এই যে ফানি এক্সাম্পলটা আছে, এটা দেখলে বাবা বুঝে যাওয়ার কথা যে HTML হেডিং ট্যাগটা কী। তো চলো আমরা এই 6টা ট্যাগকে একটু কোডের মাধ্যমে দেখি, আমরা একটু প্রিভিউ দেখবো আমাদের। ওকে, এখানে কিন্তু তোমরা অলরেডি HTML কী বলে হেডিং 1টাকে দেখতে পাইতেছো। জাস্ট আমি এখানে কপি পেস্ট করে 6টা দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট তুমি যদি এখন দেখো, আমি তোমাদেরকে জাস্ট সিম্পল দেখাই। এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6। এখন দেখো এই যে HTML-এর 6টা হেডিং ট্যাগ তোমরা এখানে দেখতে পাইতেছো, এবং 6টার সাইজে কী ধরনের আউটপুট আমাদের ব্রাউজারে শো হবে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। H1টা হচ্ছে সবচেয়ে বড়, H2 তার থেকে একটু ছোট, ভালোই ছোট, H3টা আরও ছোট, H4টা আরও ছোট, H5টা আরও ছোট, H6 যেটা আছে ওটা একদমই ছোট। ঠিক আছে, এটা হচ্ছে HTML হেডিং ট্যাগ। হেডিং ট্যাগটা দেখে নিছো, হেডিং ট্যাগটা বুঝছো। ওকে, এরপর টপিক আসো। হেডিং ট্যাগ সম্পর্কে আর কোনো ডাউট থাকার কথা না। হেডিং ট্যাগটাকে কেমন ডিটেল করতে হয়, H1 দিয়ে, H1, H2, জাস্ট H-এর পরে তুমি কয় নাম্বার ট্যাগটা চাইতেছো ওই নাম্বারটা দিবা, দিয়ে কন্টেন্ট দিয়ে ইন্ট করে দিবা, এতটুকুই তোমার কাজ। ওকে, এরপরে হচ্ছে আমরা আরও কিছু ট্যাগ সম্পর্কে জানবো। ওকে, এই ট্যাগটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে পি ট্যাগ সম্পর্কে জানবো, যেটাকে আমরা প্যারাগ্রাফ ট্যাগ বলি। চলো আমরা যদি একটু কোডিংয়ে ফেরত যাই, কোডিং থেকে আমি ভাই এই যে এগুলোকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, এটা তো আপাতত দরকার নেই। আমরা
এখানে আপাতত পি ট্যাগ নিয়ে কথা বলবো। ধরো পি ট্যাগটা হচ্ছে পি দিয়ে স্টার্ট হবে, পি দিয়ে ইন্ড হবে। ওকে, আমি যদি এখান থেকে তোমাদেরকে দেখাই, ধরো পি ট্যাগ, এখানে দিস ইজ আ প্যারাগ্রাফ ট্যাগ। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, সরি এখান থেকে জাস্ট, এটা হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ। আমি যদি এখন তোমাদেরকে, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, আমরা এখন প্যারাগ্রাফ ট্যাগ লিখছি, প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিব। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ টাইপ যে টেক্সটগুলো আছে সেটা লেখার জন্য আমরা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। যে প্যারাগ্রাফ টাইপের যে টেক্সটগুলো লেখা লাগবে সেটার জন্য আমরা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। এরপরে কী ট্যাগ আছে, এরপর হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। ধরো আমি তোমাদেরকে দেখা লাইন ব্রেক ট্যাগ, এর জন্য আমাদের এখানে আরেকটা ট্যাগ দিতে হবে। আমাকে নিলাম, এই দেখতে পাচ্ছ দুইটা পি ট্যাগ আছে, এটার ভিতরে আমি একটা লাইন ব্রেক দিতে চাইতেছি। দিস ইজ আ প্যারাগ্রাফ ট্যাগ, এটার পর একটা লাইন ব্রেক হবে, এটার জন্য আমি কি ইউজ করবো, বিআর ট্যাগ। এই যে আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে কিছু ট্যাগের এন্ডিং ট্যাগ হয় না, এই যে এরকম বিআর ট্যাগ এমন একটি ট্যাগ যার কোনো এন্ডিং ট্যাগ হয় না। বিআর ট্যাগ মানে হচ্ছে একটা লাইন ব্রেক, এখানে দেখো একটা স্পেস কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ কি বিআর ট্যাগ ইউজ করার কারণে দিস ইজ আ প্যারাগ্রাফ ট্যাগ, এটার পরে একটা লাইন ব্রেক হয়েছে, এই লাইন ব্রেকের পরে আমাদের যে পরবর্তী পি ট্যাগটা আছে সেটা শো করতেছে। এটা হচ্ছে বিআর ট্যাগ। ওকে, বিআর ট্যাগের পরে এখানে আমরা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মাধ্যমে হচ্ছে ইমেজকে শো করবো আমরা। ধরো ইমেজ ট্যাগটা কেমনে লেখে, ইমেজ ট্যাগ লেখার জন্য আইএমজি, এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা উপায় ইমেজ ট্যাগ লেখার জন্য। এরপরে লিখতে হচ্ছে, আমি জাস্ট এখান থেকে আমি তোমাদেরকে একটা ইমেজ ক্রিয়েট করতে হবে, এত কিছু লাগবে না, বুঝছো। এখানে এটাও অনেক কিছু দিছে, বাট এত কিছু আমার লাগবে না আপাতত। সোর্স দিয়ে এখানে সোর্স দিয়ে আমি জাস্ট, ওকে, যে ছবিটা দিছে ওইটা হচ্ছে হচ্ছে না, আমরা এটা ছবি শো করাবো, তার আগে তোমাদেরকে আমি এই ট্যাগটা একটু ডিসক্রাইব করি। ওকে, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে বা আমাদের ওয়েবসাইটে কি ইমেজ শো করবো। ইমেজ ট্যাগের পরে আমাদেরকে লিখে দিতে হবে সোর্স, SRC, সোর্স। SR দিয়ে কী বোঝায়, সোর্স। সোর্সের পরে আমরা ইকুয়াল চিহ্ন দিব, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা এখানে হচ্ছে ইমেজের সোর্সটা ডিক্লেয়ার করে দেবো। এখানে আমি আসলে কোনো ছবি রাখি নাই, এইখানে ছবি রাখাটা দরকার ছিল। ধরো আমি হচ্ছে কোথায় যাব, আমি হচ্ছে আমাদের এইখানে যাব, এখান থেকে একটা ইমেজ ক্লিক করব, ইমেজ। ধরো আমরা জাস্ট নর্মাল একটা ইমেজ ডাউনলোড দিব, জাস্ট চলো, ধরো এই যে ইমেজটাই আছে, ধরো এই ইমেজটাই কী করবো, আমরা সেভ অ্যাজ ইমেজ দিব, আইএমজি দিয়ে। আমি একটু দাঁড়াও, আমি ফোল্ডারটা সিলেক্ট করে নিচ্ছি। ফোল্ডারটা সিলেক্ট করে আমি তোমাদের এই যে HTML ফাইলটা আছে ওইখানে জাস্ট এই ছবিটা দিলাম। ওকে, চলো এখন আমরা যদি আমাদের এইখানে ফেরত যাই, তো এখানে ফেরত গেলে দেখো আমার কিন্তু এখানে একটা ছবি আছে। তো আমি এই যে এটা অটোমেটিক ছিল, এটাকে রিমুভ করে দিচ্ছি, সরি আমি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। চলো, তো এখানে কিন্তু ইমেজ ট্যাগের পর একটা সোর্স দিতে হবে। এরপর দেখো এই যে image.jpg নামের কিন্তু একটা ফাইল আছে আমাদেরকে। এরপরে আমরা জাস্ট ট্যাগটা ক্লোজ করে দিব। এরপর এটাকে আমরা জাস্ট আমার কি এখানে এটা কী লিখে সেভ করা, ইমেজ ডট, এটা কিন্তু এখানে দেখতে হবে যে ইমেজের এক্সটেনশনটা কি, ইমেজের এক্সটেনশন হচ্ছে ওয়েববিপি। ওকে, আমি যদি ওয়েববিপি দিয়ে দিই, এই দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পারতেছো ছবিটা শো হয়ে গেছে। তো এই ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা চাইলে আমাদের ব্রাউজারে একটা ইমেজ শো করাইতে পারি বা আমাদের ওয়েবসাইটে একটা শো করতে। এই জন্য জাস্ট আমাদের এই ইমেজ ট্যাগেও কিন্তু এর কোনো ইন্ডিং ট্যাগ নেই, লাইন ব্রেক ট্যাগের মতো বিআর ট্যাগের মতো ইমেজ ট্যাগটাও একটা কি ইন্ডিং ট্যাগবিহীন একটা ট্যাগ। ওকে, এইখানে ইমেজ সোর্স দিব, সোর্স দিয়ে জাস্ট সোর্সটা এটা কোথায় আছে ওইটা জানায় দিব, দিয়ে আমি এখানে হচ্ছে কি ইমেজটাকে শো করা দিব। ওকে, এরপর আছে হচ্ছে একটা ট্যাগ লিঙ্ক ক্রিয়েশন ট্যাগ বা হাইপার ট্যাগ। ওকে, লিঙ্ক তো ক্রিয়েট করতে হবে, এ ট্যাগ, এ আর হার্ব, এই দুইটা দিয়ে আমরা একটা লিঙ্ক ট্যাগ ক্রিয়েট করবো। চলো বইয়ের ভাষায় পড়ে আসি, বইয়ে কি বলছে একটু যাই। বইয়ে যদি আমরা যাই, এই যে হাইপার লিঙ্ক দেখতে পারতেছো, এখন আমরা হাইপার লিঙ্ক ক্রিয়েট করবো, একটা লিঙ্ক ক্রিয়েট করবো। এখানে কী বলছে, ইন্টারনেটে বিভিন্ন ভিজিট করার সময় বিভিন্ন লিঙ্কে ক্লিক করা যায়। লিঙ্কে ক্লিক করলে এক পেজ থেকে অন্য পেজে বা একই পেজের বিভিন্ন অংশে যাওয়া যায়। লিঙ্ক মানে হচ্ছে সংযোগ করা। তো আমরা আমাদের ওয়েবসাইটে অন্য কোনো একটা পেজকে যদি লিঙ্ক করাইতে চাই,
আমি তোমাদের জন্য মার্ক করে দিলাম। যদি লিঙ্ক করাইতে চাই সেক্ষেত্রে আমাদেরকে হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আচ্ছা, হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে হবে। এর জন্য এর প্রথম অক্ষর, এর জন্য এই যে হাইপার লিঙ্ক ক্রিয়েটের জন্য আমরা যে এলিমেন্ট বা যে ট্যাগটি ইউজ করবো এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এটাকে আমাদের HTML এর ভাষায় জাস্ট এ দিয়ে লেখা হয়। এই অ্যাঙ্করকে এ দিয়ে লেখা হয়। এই এর মাধ্যমে আমরা চাইলে কি একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে পারি। কেমনি ক্রিয়েট করবো চলো আমরা একদম ডিরেক্ট কোডিংয়ে চলে যাই। কোডিংয়ে গিয়ে আমি যদি তোমাদেরকে ইমেজ, প্যারাগ্রাফ, লাইন ব্রেক সবই বুঝাইছি, এটা আমি এখান থেকে সরি এই ম্যাক্রোজের একটা জ্বালা। ওকে, আমি জাস্ট তোমাদের এইখান থেকে এই দুইটা জিনিস সরি এগেইন আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখান থেকে রিমুভ করে দিলাম। এখন হচ্ছে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করব, হাইপার লিঙ্ক ক্রিয়েট করব। কেমনে হাইপার লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা কি দেখছি, অ্যাঙ্কর এবং অ্যাঙ্করের ফার্স্ট লেটার এ দিয়ে হচ্ছে এই হাইপার লিঙ্কটা একটা ইউজ করা। এরপরে আমরা দিব হার্প, আর হার্প, এরপরে ইকুয়াল চিহ্ন দিয়ে জাস্ট আমাদের ইমেলটা দিয়ে দিব, আমাদের লিঙ্কটা দিয়ে দেবো। আমরা কি দিব চলো আমরা হচ্ছে দিয়ে দিই www. তোমাদের সবার পরিচিত ফেসবুকটাই দিয়ে দিলাম, facebook.com দিয়ে দিলাম। এইখানে যে লিঙ্কের অ্যাড্রেসটা দিব, এইখানে ক্লিক করার পর এখানে আমি হচ্ছে এখানে তো আমি ফেসবুক দিছি না, এখানে আমি লিখে দিলাম জাস্ট ফেসবুক লিখে দিলাম। ফেসবুক লিখে দিয়ে আমি জাস্ট এটা একটা ক্লোজ করে দিলাম। ওকে, ক্লোজ। আচ্ছা সরি, এখানে কি হয়েছে, এখানে অবশ্যই আমার এখানে ভুল হয়েছে। দেখো SERF, ওকে, ভুল হচ্ছে কোথায় একটা ভুল হচ্ছে আমার, মেবি স্পেলিংয়ে ভুল হচ্ছে। HERF, হার্প, ঠিকই তো আছে, হার্প। আচ্ছা, এখানে কোথাও একটা মিসিংয়ের কারণে আমি ওকে জাস্ট ফিক্স করে নিচ্ছি, দাঁড়াও, কুইক ফিক্স, সরি হার্প। এই যে ভুল হয়েছিল, HREF। এটা কি হাইপার লিঙ্ক রেফারেন্স। এইটাকে তুমি যদি এটাকে যদি বলি, এটা হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। আমরা যদি এটার ফুল মিনিংটা দেখি, জাস্ট আমরা ব্রেভে চলে যাব। ব্রেভে গিয়ে আমি ব্রেভ ওয়েবসাইটে ইউজ করতেছি কারণ এখানে অ্যাড নাই। এই যে এটা কপি করছি, সরি, ফুল মিনিংটা যদি লিখি আমরা একটু গুগলে সার্চ করি। ভাই গুগলে সার্চ করতে হবে, যখন আমরা শিখবো তখন আমরা গুগলে সার্চ করেই শিখবো। মাঝে মাঝে তুমি সার্চ না করো ভাই। এই যে এটার মানে হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। আমি হাইপার লিঙ্ক বলে ফেলছিলাম, বাট এটা হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। আমার কী বলে, এই যে কোডটা কোথায়, হ্যাঁ এটা হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। তো এই যে রেফারেন্স, এই রেফারেন্সের ভিতরে আমরা কোন ওয়েবসাইটে যাইতে চাইতেছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিব। এরপর আমরা জাস্ট এখানে লিখে দিব, এলিমেন্টের ভিতরে লিখে দিব ফেসবুক, বা যে ওয়েবসাইটে যাইতেছি বা যে পেজে যাইতে চাইতেছি ওইটার নাম লিখে দিব। এখন যদি আমি এখানে এসে আমার ফেসবুকে এই যে ফেসবুক লেখাটাতে ক্লিক করি, ও কিন্তু আমাকে এইটাতে কি বলে, এটাতে কি ফেসবুকের, তো এটা ফেসবুক বানানো হয়েছে, ফেসবুক বানানোই তো হয়নি, ফেসবুক। আচ্ছা, কত কথা। আচ্ছা, ফেসবুকের এই লিঙ্কটা অ্যাক্টিভেট না, যার কারণে আমাদের পাইতেছে না। ধরো আমি এখানে আরেকটু যাই, ফেসবুক, ওকে এইটাই নিলাম, এটা নিয়ে পেস্ট করে দিলাম। এই যে এটা পেস্ট করে দিলাম আমরা এখান থেকে, জাস্ট এই এক্সট্রা অংশটুকু পেস্ট করে দিলাম। ওকে ওকে, এখন যদি আমরা এখানে যাই, ওকে আমি যদি যাই এবং এখানে ক্লিক করি, আমাদের কিন্তু ফেসবুকে নিয়ে যাচ্ছে। ওকে, আমাদের কিন্তু ফেসবুকে নিয়ে যাইতেছে। তো এমনি আমরা অ্যাঙ্কর ট্যাগ, যেটা সংক্ষেপে এ, এবং হাইপার টেক্সট রেফারেন্স ইউজ করে আমাদের ওয়েব পেজে লিঙ্ক ক্রিয়েট করতে পারি, হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে পারি, যে লিঙ্কের থ্রুতে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটেরই অন্য কোনো একটা পেজে যাইতে পারি, কিংবা আমাদের ওয়েবসাইট থেকে অন্য কোনো একটা ওয়েবসাইট বা অন্য কোনো একটা পেজে যাইতে পারি। তো আমরা ইতিমধ্যে অনেক কিছুই কিন্তু দেখে ফেলছি। তো তোমরা কমেন্ট বক্সে একটা অ্যান্সার দাও যে কেমনে আমরা ইমেজ ক্রিয়েট করি, ইমেজ শো করি আমাদের ওয়েবসাইটে। ইমেজ শো করার জন্য কোন ট্যাগ ইউজ করি এবং সেই ট্যাগের ভিতর কী অ্যাট্রিবিউট দিতে হয় বা কোথার থেকে সোর্সটা নিয়ে আসতে হয়, আমি কিন্তু বলে দিছি অলরেডি, জাস্ট তোমরা কমেন্টে ড্রপ করে দাও। ওকে, আমরা ইতিমধ্যে হেডিং দেখছি, আমরা পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ দেখছি, লাইন ব্রেক ট্যাগ দেখছি, ইমেজ ট্যাগ দেখছি, হাইপার লিঙ্ক ট্যাগ দেখছি, যে কেমন লিঙ্ক ক্রিয়েট করতে হয় এটাও দেখছি।
তো নেক্সট টপিকটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো তোমাদের পরীক্ষায় চলেই আসতে পারে যে কয়েকটা টেক্সট দিয়ে বলবে যে টেক্সটগুলোকে এই ফরম্যাটিংয়ে বা টেক্সট ফরম্যাটিং করো। তো চলো একটু আমরা টেক্সট ফরম্যাটিং সম্পর্কে পড়াশোনা করি। তো চলো আমরা এবার একটু টেক্সট ফরম্যাটিং সম্পর্কে একটু পড়াশোনা করি। তার আগে তোমাদের বইয়ের কথা মনে আছে কি না? এখানে কিন্তু টেক্সট ফরম্যাটিং সম্পর্কে জাস্ট কয়েকটা জিনিস দেওয়া আছে। আমি তোমাদের যদি বই থেকে দেখাই দিই, তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ে যে যে কোডগুলো আছে সবগুলো কিন্তু আমাদের অলরেডি করা শেষ। এরপরে আমরা আছি টেক্সট ফরম্যাটিংয়ে। এখানে জাস্ট 4টার মতো টেক্সট ফরম্যাটিং দেখাইছে, বাট পরীক্ষাতে এরা অনেকগুলো দিয়ে দেয়। তো আমরা মেন টেক্সট ফরম্যাটিংগুলোই পড়ব। চলো আমরা আমাদের এখানে চলে আসি। এখান থেকে আমরা প্রথমে দেখবো হচ্ছে বি ট্যাগের মাধ্যমে হচ্ছে কি একটা টেক্সটকে বোল্ড করে দেওয়া হয়। এখান থেকে যদি দেখো বি ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে একটা টেক্সটকে বোল্ড করে দিই। আমি সবগুলো করে দেখাবো, তার আগে আমরা হচ্ছে থিসিস বা থিওরিটিক্যাল পার্টটা পড়ে নিই। এরপর হচ্ছে স্ট্রং। ইম্পর্টেন্ট কোনো টেক্সটের জন্য আমরা স্ট্রং ট্যাগটা ইউজ করি। ইটালিক করার জন্য আমরা আই ট্যাগটি ইউজ করি। এমফাসাইজ করার জন্য আমরা কিন্তু ইএম ট্যাগটা ইউজ করি। কোনো টেক্সটকে যদি মার্ক করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা মার্ক ট্যাগ। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা ট্যাগের কিন্তু এন্ডিং ট্যাগ আছে এখানে। ইমেজ ট্যাগ, বিআর ট্যাগের মতো কিন্তু এদের আবার এন্ডিং ট্যাগবিহীন ভাইব না, এরা কিন্তু সবাই এন্ডিং ট্যাগওয়ালা ট্যাগ। ওকে, যখন আমাদের স্মলার টেক্সট দরকার হয় তখন আমরা হচ্ছে স্মল, বা যখন কোনো টেক্সটকে ডিলেটেড করে দেওয়া লাগবে তখন আমরা ডিএল ট্যাগটা ইউজ করি। ইনসার্টেড দরকার হলে ইএনস ইউজ করি। সাবস্ক্রিপ্টের জন্য সাব এবং সাবস্ক্রিপ্টের জন্য সুপ ইউজ করি। তো চলো এই থিওরিটিক্যাল ব্যাপারগুলো তোমরা এই যে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিয়ে রাখলে হয়ে যাবে। টেক্সট ফরম্যাটিংয়ের জন্য কী কী ট্যাগ ইউজ করা লাগে তোমরা কিন্তু এটা বুঝে যাইতেছো, জানতেছো। তোমরা এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো। আর তোমাদেরকে র কোড করে দেখা দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো টেক্সট ফরম্যাটিংটা কেমনে করে বা টেক্সট ফরম্যাটিংটা কী। যে তোমরা থিওরিটিক্যাল আলোচনা পড়ছো, চলো এখানে আমরা একটু টেক্সট ফরম্যাটকে মুভ করি। তো এখান থেকে লিঙ্কটাকে সরাই দিলাম, বাবাজি লিঙ্ক তুমি অনেক করছো। আসো এখানে আমি জাস্ট তোমাদেরকে H1 দিয়ে হচ্ছে বলি যে টেক্সট ফরম্যাটিং। আমরা হচ্ছে কি এই টেক্সট ফরম্যাটিংটা পড়বো। ওকে, টেক্সট ফরম্যাটিংটা পড়বো। এটাকে আমি একটু দাঁড়াও, একটু সুন্দর করে দিই, স্টাইল সরি। স্যার আমি সেন্টার করে দিয়েছি। ওকে, টেক্সট লাইন সেন্টার করে দিয়েছি। ওকে, এটা কি আমরা হচ্ছে এটাকে একটু সৌন্দর্য করার জন্য এটাকে আমি সেন্টারে নিয়ে আসলাম। ওকে, এর বেশি কিছু নেই, এটা তোমাদের নাই, তোমাদের দরকার নাই। ওকে, এরপর যদি আসি টেক্সট ফরম্যাটিংয়ে হচ্ছে আমরা কি বি ট্যাগে আমরা কি দেখছি? বি ট্যাগে যদি আমি ট্যাব দিই বোল্ড, এরপর আসি ইত্যালিকে কি দেখছি? ইত্যালিক হয়েছে। আন্ডারলাইনে কি ইউ দিয়ে কি আন্ডারলাইন দেখছি। ওকে, এরপর কি ইএম দিয়ে হচ্ছে কি এমফাসাইজ দেখছি। এরপর স্ট্রং ট্যাগ দিয়ে স্ট্রং দেখছি। মার্ক দিয়ে মার্ক দেখছি। স্মল দিয়ে স্মলার দেখছি। সাবস্ক্রিপ্ট দিয়ে সাবস্ক্রিপ্ট দেখছি। সাবস্ক্রিপ্ট দেখছি। ডিলেট দিয়ে ডিলেট দেখছি। ওকে, এরপরে কি ইনসার্টেড দিয়ে ইনসার্টেড দেখছি। এটাই তো ছিল, আর কিছু ছিল? বাকিগুলো এখান থেকে যা দিবে এগুলো আর দরকার নেই। টেক্সট ফরম্যাটিং ইজ এ হিউজ টপিক, এখানে অনেক রয়েছে, অনেক আছে, বাট আমাদের কিন্তু এত লাগবে না, আমাদের কিন্তু এতটুকু। আচ্ছা, তোমরা সবাই সবটুকু বুঝে যাবা। সাব এবং সুপটা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। সাব সুপটা যেভাবে দিছে আসলে সাব সুপটা ওইভাবে না। চলো সাব সুপটা কী এটা আমরা একটু গভীরভাবে আলোচনা করি। সাব এবং সুপ। ওকে, আমরা যা শিখবো, আমরা জাস্ট একটা H1 দিব। H1-এর ভিতর আমরা হচ্ছে 10 দিব। 10 দিয়ে সাব দিব, সাব দিয়ে 2 দিব, এবং সাবটাকে আমরা ক্লোজ করব। সাবটাকে ক্লোজ করে আমরা H1টাকেও ক্লোজ করে দিব।
এই সাউন্ডটাকে ক্লোজ করে দিব। এ দেখো, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে এই যে এইভাবে থাকে সাবস্ক্রিপ্ট বা সাব দিয়ে যখন তুমি করবা তখন হচ্ছে এটা এইভাবে থাকবে। এটা সাবস্ক্রিপ্টটাকে আমি এখান থেকে জাস্ট সুপ দিয়ে হচ্ছে স্কোয়ার টাইপ টেক্সট করা হয়। আমি যদি এই যে সেম জিনিসটা আছে না, এটা আমি জাস্ট এটা করে দিলাম। এই দেখো সাবে হচ্ছে নিচে থাকবে, সুপে হচ্ছে স্কোয়ার হয়ে থাকবে। ওকে, আশা করি সাবসুপের ব্যাপারটা বুঝতে পারতেছো। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে টোটাল টেক্সট ফরম্যাটিংয়ের ব্যাপার। এখানে কোড আছে, তোমরা কোড দেখতে পারো। অলরেডি স্লাইড থেকে যদি স্ক্রিনশট নিয়ে থাকো তাহলে তো হয়েছেই, তোমরা এখান থেকে মিলাইতে পারো। এই যে যখন বোল্ড হবে তখন টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে গেছে, বিটাকে বোল্ড হয়ে গেছে, ইতালিকে এই যে দেখো ইতালিক হয়ে গেছে, ব্যাক হয়ে গেছে, আন্ডারলাইনে ইউতে আন্ডারলাইন, এটা কিন্তু আন্ডারলাইন টেক্সট হয়ে গেছে, ইম্পাসাইজড হয়ে গেছে। ওকে, এই যে দেখো তুমি এখন বলতে পারো ভাই উই আর গেটিং সামথিং সিমিলিয়ার। হ্যাঁ ভাই, সিমিলার কিছু পাবা। এই যে বোল্ডটা দেখতেছো, বোল্ড, স্ট্রং, লুক লাইক সিমিলার। আই অ্যান্ড ইএম বোথ লুক লাইক সিমিলার, দুইটা এক দেখতে। ইউ অ্যান্ড আইএনএস লুক লাইক সিমিলার। ভাই এখানে একটা কথা আছে, এই বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন যে তিনটা আছে, এগুলো হচ্ছে HTML এর আগের ভার্সনের। স্ট্রং, ইএম আর ইনস, এই তিনটা হচ্ছে HTML5-এর। HTML5 লঞ্চ হওয়ার পর তারা বোল্ড টেক্সট, ইটালিক টেক্সট, আন্ডারলাইন টেক্সটের জন্য তিনটা নতুন ট্যাগকে ইন্ট্রোডিউস করায়। সেগুলো হচ্ছে এমফাসাইজ ট্যাগ, স্ট্রং ট্যাগ এবং ইনসার্টেড ট্যাগ। বাট আদতে এগুলো হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই তিনটা ট্যাগেরই মডার্ন ভার্সন বলা যায় আর কি। তো এই তিনটা জিনিস এবং স্ট্রং, মার্ক করলে দেখো মার্কড হয়ে যাচ্ছে, স্মল করলে স্মল হয়ে যাচ্ছে আমাদের ট্যাগটা, সাব হইলে নিচে চলে আসতেছে, সুপ হইলে স্কোয়ার হয়ে যাচ্ছে, ডিলেট মানে কি দেখো ডিলেটেড হয়ে গেছে, ইনসার্টেড তো বললাম। এটা হচ্ছে মূলত টেক্সট ফরম্যাটিংয়ের পড়াশোনা। ভাই বইয়ে যতটুকু আছে, বইয়ে জাস্ট 3টা না 4টা দেওয়া আছে, এর বাইরে যতগুলো শিখলাম পরীক্ষার বাইরে, এর বাইরে থেকে টেক্সট ফরম্যাটিং আসবে না। তো এটা হচ্ছে তোমাদের টেক্সট ফরম্যাটিংয়ের পড়াশোনা। এতটুকু পড়লে তোমরা টেক্সট ফরম্যাটিংয়ে থেকে যত কোশ্চেন আসবে, যতটুকু কোড লেখা লাগবে তোমরা ইনশাল্লাহ লিখে ফেলতে পারবা। চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। ওকে, এবার আসো লিস্ট। ভাই লিস্ট বললে এখানে দুই ধরনের লিস্ট আছে, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ভাই নাম দেখেই বোঝা যাচ্ছে ব্যাপারটা আসলে কি। একটা হচ্ছে অর্ডারে থাকবে, একটা হচ্ছে আনঅর্ডারে থাকবে। তোমরা যদি পাশে থেকে এক্সাম্পল দেখো, এটা হচ্ছে একটা অর্ডার লিস্টের এক্সাম্পল, এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্টের এক্সাম্পল। তো চলো প্রথমে আমরা একটু অর্ডার লিস্ট সম্পর্কে পড়াশোনা করে নিই। ভাই এটা তুমি বইয়ে পাবা, বইয়ে তো পাবাই, বাট আমি এখান থেকে তোমাদেরকে কোড করে অর্ডার লিস্টটা বোঝা দিই। তো এখান থেকে আমরা যাব, এখানে জাস্ট আমরা এই আর কি টেক্সট ফরম্যাটিং ছিল, এটা আমাদের টপিক না, টপিক অনুযায়ী আমরা লিখব অর্ডার্ড লিস্ট। এটা হচ্ছে আমাদের কি অর্ডার লিস্ট। ধরো এই অর্ডার লিস্টটা স্টার্ট হয় হচ্ছে OL দিয়ে স্টার্ট হয়। এটা হচ্ছে অর্ডার লিস্টটা স্টার্ট হলো, এই লিস্টের ভিতরে তো আইটেম অ্যাড করতে হবে। এই আইটেম অ্যাড করার জন্য হচ্ছে LI ট্যাগটা ইউজ করতে হয়। এরপরে সেমভাবে দেখো আমরা কিন্তু তিনটা আইটেম অ্যাড করছি। এরপরে আমি জাস্ট ক্লোজ করে দিই, যদি OL দিয়ে যদি ক্লোজ করে দিই। ওকে দেখো তাহলে ট্যাগটা শুরু হচ্ছে কি দিয়ে, অর্ডার লিস্টটা শুরু হচ্ছে OL ট্যাগ দিয়ে। লিস্টের যে আইটেমগুলো সেগুলো হচ্ছে LI এর মাধ্যমে হচ্ছে আমরা আইটেম মানে লিস্ট ক্রিয়েট করতে পারতেছি। এখন আসো এর ভিতরে আমরা যদি টাইপ দিয়ে আমরা এটার টাইপটাকে চেঞ্জ করতে পারি। দেখো 1 2 3 অর্ডারে আছে, আমি চাইলে আই দিয়ে করে দিতে পারবো। দেখো এবার রোমান সংখ্যা চলে আসলো, আমি চাইলে A দিয়ে স্টার্ট করতে পারি, ABCতে চলে আসছে। আমি চাইলে স্মলার লেটার দিয়েও করতে পারি, চলে আসছে। এইভাবে আমরা অর্ডার লিস্টের টাইপটা চেঞ্জ করতে পারি। এই টাইপের মাধ্যমে আমি চাইলে 1 থেকেও স্টার্ট করে দিতে পারি, আমি চাইলে স্মলার লেটার A দিয়ে স্টার্ট করে দিতে পারি, ক্যাপিটাল লেটার B দিয়ে স্টার্ট করে দেবো, এবং রোমান নাম্বারেও আমি এই লিস্টটাকে স্টার্ট করে দিতে পারি, ইন করে দিতে পারি এবং রান করতে পারি। তাহলে অর্ডার লিস্টটা শুরু হচ্ছে OL দিয়ে, এর ভিতর যে লিস্টগুলো রয়েছে বা আইটেমগুলো রয়েছে সেগুলোকে আমরা কি LI দিয়ে অ্যাড করতেছি, এবং টাইপের মাধ্যমে এই অর্ডারটা কোন অর্ডারে থাকবে সেটা আমরা চেঞ্জ করতে পারতেছি এবং আমাদের মতো করে ডিসাইড করে দিতে পারতেছি। চলো এখানে যদি আমি দিয়ে দিই তাহলে ABC এই অর্ডারে থাকতেছে।
এটা হচ্ছে অর্ডার লিস্ট। এরপরে আসা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট এরপর হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা যদি এখান থেকে দেখে আসি আনঅর্ডার লিস্ট, এই যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, আনঅর্ডার লিস্টে শুরু হচ্ছে ইউএল দিয়ে, বাকি সব প্রসেসটাই অর্ডার লিস্টের মতোই, জাস্ট আনঅর্ডার লিস্টটা স্টার্ট হবে হচ্ছে ইউএল দিয়ে। তো ধরো আমি যদি এখান থেকে এই জিনিসটা রিমুভ করে দিয়ে প্রথম থেকে আবার স্টার্ট করি, ইউএল দিয়ে হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্টটা শুরু হচ্ছে। ডান, সরি। এরপরে হচ্ছে আমরা কি এলআই দিয়ে আইটেম অ্যাড করবো। এলআই দিয়ে আমরা কি একটা আইটেম অ্যাড করবো, সরি দেখছো কত কিছু হয়ে গেছে আল্লাহ। এই যে সরি, এটা হচ্ছে কি বলে, আমার কোপাইলট অন করা আছে, এখানে চলে আসছে। ওকে, আমরা একটু সুন্দর করি। হ্যাঁ, কী হইলো এটা, আমরা যদি এগুলোকে একটু সুন্দর ফরম্যাট করি এখানে। ওকে তোমাদের দেখানোর জন্য। ওকে, দেখো আনঅর্ডার লিস্টটা কী দিয়ে শুরু হয়েছে, একটা বুলেটেড পয়েন্ট দিয়ে শুরু হয়েছে। তো আমরা যেমন অর্ডার লিস্টের টাইপ বলে দিয়ে কেমনে শুরু হবে ডিসাইড করে দিতে পারি, লিস্টটা কেমনে থাকবে সেটা বলে দিতে পারি। আনঅর্ডার লিস্টে আমরা কী করতে পারি, আমরা তো আর, এটা তো আনঅর্ডার, এটার তো কোনো অর্ডার নেই, এটাকে কোনো অর্ডার মেনটেন করবে না। এটা যেহেতু আনঅর্ডার লিস্টে আছে, এটার জন্য আমরা কী ইউজ করবো, এটার জন্য আমরা 4টে টাইপ ইউজ করতে পারি, হচ্ছে ডিস্ক, সার্কেল, স্কোয়ার, নান। এই যে যেটা আছে এটা হচ্ছে আপাতত বুলেটেড বা ডিস্কে আছে। এটা কেমনে করবো, এর জন্য হচ্ছে আমাদের স্টাইল, এটা কি আদর দেওয়ার দরকার আছে, যদি লিস্ট স্টাইল, ওকে লিস্ট স্টাইল, হ্যাঁ লিস্ট স্টাইল টাইপ দিই, লিস্ট স্টাইল টাইপ, এটা মনে রাখবা। এখানে কিন্তু আমরা লিস্ট স্টাইল টাইপ এটা দিয়ে আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে, লিস্ট স্টাইল টাইপ, সরি লিস্ট স্টাইল টাইপ দিয়ে কি আমরা যদি নান করে দিই, দেখো এখানে নান আছে, আমি যদি নান করে দিই, সরি আমি যদি নান করে দিই, কোনো কিছু হয়েছে, সরি টাইপের ই চলে গেছে, ই কই টাইপ, আমি যদি এখন নান করে দিই, আচ্ছা মিসিং কি এখানে, আচ্ছা আমি ধরো নান আছে, আমি এখান থেকে ডিস্ক করে দিলাম, ডিস্ক কাজ করতেছে। ওকে, এটার জন্য তাহলে আমাদের এটা রিমুভ করে দেখি, এটা ট্রাই করি। ওকে, তাহলে আমাদের লিস্ট স্টাইল টাইপ, ফুলটা কোথায়, লিস্ট স্টাইল টাইপ। ওকে, যদি এটা দিই, ওকে প্রবলেম, চলো আমরা এভাবে দিই। ওকে, হাই এখানে আবার কত কিছু অ্যাড করে ফেলছে, বাবা রে বাবা, এখানে এতটুকু দরকার নেই, এতটুকু হইলে হবে। দেখো এই যে স্টাইল দিয়ে লিস্ট স্টাইল টাইপ, এরপর হচ্ছে আমরা যদি স্কোয়ার দিই, তাহলে এটা এই লিস্টটা আমাদের এই যে স্কোয়ার পয়েন্টে শো করবে। এরপর যদি আমরা ডিস্ক দিই, ডিস্ক দিলে বুলেটেড পয়েন্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সার্কেল দিই, তাহলে এই যে সার্কেল টাইপ হচ্ছে। আমরা যদি নান দেই এখান থেকে, তাহলে কিছুই থাকতেছে না। তো এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের স্টাইল টাইপ, এই 4টা স্টাইল, একটা হচ্ছে ডিস্ক, একটা হচ্ছে সার্কেল, একটা স্কোয়ার, আর একটা হচ্ছে নান। তো এটা কেমনে লিখতে হয়, স্টাইল ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা কোটেশনের ভিতর লিখব লিস্ট স্টাইল টাইপ, এরপরে কোনটা স্টাইল টাইপে থাকবে সেটা বলে দেবো। বাই ডিফল্ট ডিস্কে থাকে, ডিস্কে রেখে দিলাম। তো এইভাবে ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট এবং ওয়েল দিয়ে অর্ডার লিস্ট এবং এলআই দিয়ে লিস্টের আইটেম, স্টাইল লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ দিয়ে হচ্ছে আমরা আনঅর্ডার লিস্টের স্টাইলটাকে আমরা ওটা বলে দেবো, এবং টাইপ দিয়ে আমরা বলে দিতে পারি যে অর্ডার লিস্টটা কেমনে স্টার্ট হবে বা অর্ডার লিস্টটা কেমনে থাকবে। আশা করি লিস্ট নিয়ে আর তোমাদের কোনো প্যারা নেই, একদম লিস্ট নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলে ফেলছি। এরপরে আসি আমাদের পরবর্তী টপিকে। ইতিমধ্যে আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আসলে হচ্ছে ফাইনাল একটা টপিক, সেটা হচ্ছে টেবিল। এটা বলা যায় এই চ্যাপ্টারের সবচেয়ে কোডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে টেবিল। HTML কোডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা তোমাদের পরীক্ষায় আসতে পারে এমন একটা টপিক হচ্ছে টেবিল। টেবিল, তো চলো আমরা একটু টেবিল নিয়ে আলোচনা করব আমাদের এখান থেকেই। তো আমাদের টেবিলটা শুরু হবে হচ্ছে, যদি আমরা এই ক্ষমাটাকে এখান থেকে সরাই, তাহলে তোমাদের এই ক্ষমা সরতেছে না কেন,
ওকে আমি যদি সরি ক্ষমাটা সরছে একটু টাইম নিয়েছে, যাই হোক আমি যদি আমাদের একটু পড়াশোনার মাঝে মাঝে রঙ্গমঞ্চের দরকার আছে, সেখানে আমি ক্ষমাটাকে সাইডে নিয়ে আসছি। এখন যদি তোমাদেরকে আমি একটু বলি যে টেবিলকে আমরা কীভাবে স্টার্ট করব। টেবিলের শুরু হবে হচ্ছে টেবিল ট্যাগ দিয়ে, এন্ড হবে হচ্ছে টেবিল ট্যাগ দিয়ে। টেবিলের মাঝে থাকবে হচ্ছে টিআর বা টেবিল হেড, এটা হচ্ছে টেবিল হেড থাকবে। টিআর দিয়ে হচ্ছে আমাকে রোকে বোঝাই, টিএইচ দিয়ে টেবিল হেডকে বোঝাই, টিডি দিয়ে টেবিলের ডাটা বা ডাটা সেলকে বোঝাই। এই হচ্ছে একটা টেবিলের টেক্সচার। তোমরা ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। টেবিলের স্ট্রাকচারটা হচ্ছে কি, টেবিল ট্যাগ দিয়ে স্টার্ট হবে, টিআর হচ্ছে টেবিলের রো, টিএইচ হচ্ছে টেবিল হেড, টিডি হচ্ছে টেবিলের ডাটা। তো চলো একটু আমরা কোড করি। তার আগে ধরো আমরা আমাদের বই কোথায় আছে, বইয়ের টেবিলের পার্টে চলে যাই, ওখান থেকে আমরা কিছু এক্সাম্পল নিয়ে আমরা ট্রাই করব। টেবিল বা সরণি, এখানে দেখো এই যে কী বলছে, সারি বা রো আছে, উলম্ব ঘরগুলোকে বলা হচ্ছে কলাম। ওকে, এরপর হেডার ফুটার এগুলো দরকার নেই, আমি এখানে তোমাদের কিছু বোঝাবো না, এখানে আমি পড়বো না। এখানে একটা টেবিল দেওয়া আছে, কলাম স্প্যান অনেক কিছু দেওয়া আছে হাবিজাবি, আমরা এগুলো দেখবো না। আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য এই টেবিলটাকে ট্রাই করব। এই টেবিলটাকে ট্রাই করে আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করব। তার আগে আমি তোমাদেরকে টেবিলের বেসিক স্ট্রাকচারটা বুঝিয়ে দিই, চলো। ওকে, আমরা এখান থেকে আমাদের এক্সিস্টিং কোডটাকে রিমুভ করে দিয়ে এখান থেকে আমাদের কী বলে, আমাদের হেডিংটাও একটু টাইটেলটাও চেঞ্জ করে ফেলি, যেহেতু আমাদের এটা এখন কী বলে টেবিলের টপিক। আমি কিন্তু অনেক স্লো হয়ে গেছি, ফার্স্টে অনেক ফাস্ট ছিলাম, এখন স্লো হয়ে গেছি। এখন রাতের বাজে 1:45, তো আমার চোখে অনেক ঘুম, তাই কারণে আমি স্লো হয়ে গেছি। বাট স্লো হইলেও আমি তোমাদেরকে ব্যাপারগুলো কোরভাবেই বুঝিয়ে দিচ্ছি ভাই, টেনশন নাই, তোমরা কিন্তু ভয় পাবা না ভাই। স্লো হয়ে গেছে মানে এই না, বাকি ক্লাসগুলো স্লো হবে। বাকি ক্লাসগুলো আমি আরও অ্যাটেন্টিভলি নেওয়ার চেষ্টা করবো তোমাদের। ফর দ্য ফার্স্ট টাইম তোমাদের জন্য বলে রাখতে চাই, আমি এর আগে কোডিং রিলেটেড অনেক ক্লাস নিয়েছি ভাই, বাট একাডেমিক ক্লাস আমার এটা ফার্স্ট নেওয়া, তাই আমি একটু নিজের থেকেও নার্ভাস। বাট হ্যাঁ, এটা কিন্তু আমি ওয়ান শট রেকর্ড করতেছি, আমি কিন্তু এর ভিতরে কোনো ব্রেক নেই, কোনো কিছু নেই, জাস্ট ওয়ান শটে একটা ক্লাস রেকর্ড করাইতেছি। তো এটা আমার জন্য চ্যালেঞ্জিং, প্রায় 1 ঘন্টার উপরে চলে যাবে ক্লাসটা। তো 1 ঘন্টার উপরে একটা ক্লাস এভাবে নেওয়া আমার জন্য চ্যালেঞ্জিং, আমি এমনভাবে নেই। আমি যখন কোডিংয়ের ক্লাসগুলো রেকর্ড করি তখন 10 মিনিট 15 মিনিট করে আমাদের একটা ক্লাস থাকে কোর কনসেপ্টগুলো। আমি ভেরি কমফোর্টেবল উইথ মাই কোডিং স্কিল। আমি পাইথন ক্লাস করাই, পাইথনের ক্লাস নিচ্ছি, স্টার্ট করবো, একটা বুট ক্যাম্প স্টার্ট করবো বেসন। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তোমাকে ফলো দিয়ে রাখো, আমার পাইথনের বুট ক্যাম্পেও জয়েন হতে পারবা। এর পাশাপাশি তো প্রবলেম সলভিংয়ে ক্লাস করাই, প্রবলেম সলভিং নিজেই প্র্যাকটিস করি, নিজেই ক্লাস করাই, রেকর্ড করে রাখি। তো আমি ওইগুলোতেই অভ্যস্ত আর কি। তো আমার জন্য একাডেমিক ক্লাসটা নেওয়া চ্যালেঞ্জিং। তো ফার্স্ট ক্লাস অনেক ভুল হচ্ছে, আই নো, আমি অনেক কিছুই ভুলে যাচ্ছি, এভরিথিং ফর মাই নার্ভাসনেস। এমন না যে আমি ব্যাপারগুলো জানি না, বাট হ্যাঁ, আমার জানার কমতি থাকতেই পারে, একজন আমার সব কিছু জানে না, এটা স্বাভাবিক। আমরা সব কিছু জানবো এটা কখনোই পসিবল না, আমাদের জানার কমতি থাকবে। আমরা অনেক কিছু শিখতে জানবো, কাজ করতে জানবো, এটাই তো প্রসেসটা এমন। সবাই সব কিছু জানবে না, আবার সবাই একদম কোনো কিছু না জেনেও থাকবে না। তো এই ক্লাসটা আমার জন্য ফার্স্ট নেওয়া ক্লাস, তাই অনেক ভুল ত্রুটি হচ্ছে, আমার কথায় জড়তা আসতেছে বা আমি নিতেই হিমশিম খাচ্ছি। সো প্লিজ তোমরা ক্ষমাসূচক দৃষ্টিতেই দেখবা, বড় ভাইয়ের চোখে দেখে ক্ষমাসূচক দৃষ্টিতেই দেখবা। পরবর্তী ক্লাসগুলো আমি আরও সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস কবে আসবে এটা লাস্ট স্লাইডে দেখবা। তো চলো আমরা আপাতত টেবিল নিয়ে কথা বলি। ওকে, টেবিলের আগে আমরা কি দেখছি ভাই, টেবিলটা একটা কিন্তু শুরু হবে টেবিল দিয়ে। ওকে, আমরা হচ্ছে টেবিলটা শুরু করলাম। ওকে, শেষ হবে কী দিয়ে, একটু আসো, শেষ হবে কী দিয়ে, এটাও তো জানা উচিত। শেষ হবে কিন্তু টেবিল দিয়ে, এটা কিন্তু ইউনিক্লো। আচ্ছা, আমরা একটা টেবিলের সাজ কিন্তু ক্রিয়েট করে ফেলছি। ওকে, এরপর আমরা কি টেবিলে হেড দেবো, তার জন্য আমাদের কি রো লাগবে। রোর ভিতরে আমরা কয়টা হেড দিব, চলো আমরা হচ্ছে রোর ভিতরে, তার আগে রোর ভিতরে টিএইচ দিয়ে হচ্ছে কী দিব, হেড দিব। কী দিব, ধরো নেম দিলাম। ওকে, নেম দিয়ে আমি এটাকে ক্লোজ করলাম। এরপর আসে এজ দিলাম, এরপর হচ্ছে সিটি দিলাম, এরপরে আমি কিন্তু এই রোটাকে ক্লিয়ার করলাম। ওকে, এরপরে এই যে 3টা হেড হইল না আমার, দেখো নেম, এজ, সিটি, এইগুলোর ভিতরে এখন ডাটা ঢুকাইতে হবে। ডাটা ঢুকাইবো কেমনে, এর জন্য আমি আবার টিআর নিব। টিআর মানে কি, টেবিল রো অনুযায়ী এবার ডাটা ইনসার্ট করবো। আসলে এবার আমরা ডাটা কেমনে দিব, সরি আমার হাতে পেন্সিল, ডাটা কেমনে দিব, ডাটা দিব হচ্ছে টিডি দিয়ে। ডাটা কি, জোহানডি। এই দেখো, এই যে টিডি দিয়ে কিন্তু আমি ডাটাগুলো ইনসার্ট করলাম। এবার আসো আমি ক্লোজ করি।
এবার আসে আমি ক্লোজ করলাম। চলো এইভাবে আমরা আর একটা ডাটা ঢুকাই। হ্যাঁ, ডাটা ঢুকাই, এটাকে ওকে, আমরা 2 জন মানুষের ডাটা দিছি। এই মাধ্যমে কি আমরা আমাদের টেবিলটাকে ক্লোজ করলাম। আসো এখন যদি আমি তোমাদেরকে আমার ক্ষমাটা এখান থেকে সরায় নিয়ে কোডটাকে বুঝাই একটু। দেখো, শুরু হয়েছে কী দিয়ে? টেবিল দিয়ে। এটা কিন্তু তোমরা স্লাইডে দেখছো। এরপরে হচ্ছে টেবিল রো। এর রোর মাঝে আমরা রাখছি কি? হেড, টেবিল হেড। দেখো, নেম, এজ, সিটি, ঠিক আছে। এরপরে হচ্ছে রোটাকে ক্লোজ করছি। এরপরে দ্বিতীয় রোর মাধ্যমে আমরা হচ্ছে এই হেডিং অনুযায়ী ডাটা ঢুকাইছি। ডাটা কেমনে ঢুকাইতে হয়? টিডি ট্যাগ দিয়ে। ডাটা কেমনে ঢুকাইতে হয়? টিডি ট্যাগ দিয়ে। এইগুলো তোমরা কী করবা? সুন্দর করে নোট করে নেবা। নোট করে রাখবা যে এই ট্যাগ দিয়ে এটা করতে হয়। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা দেখো, দেখে একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে রেখে দাও, খাতায় লেখো। ভাই তোমাকে পরীক্ষা হলে পিসি দিবে না, তুমি চীনে বসবাস করো না। আমরা বহির্বিশ্ব থেকে অনেক দূরে ভাই। আমাদের বহির্বিশ্বের পড়াশোনার থেকে আমরা অনেক দূরে। বহির্বিশ্বে চায়না অলরেডি they included AI education in their primary level, but we're still doing HTML in our exam paper. It's so funny, it's so ridiculous. আমরা যখন ভাই বাইরের ক্লায়েন্টের সাথে জব করি, কাজ করি, বা বাইরের ডেভেলপারদের সাথে কাজ করি, কোলাবোরেট করি, ভাই ওদের নলেজের কাছে আমাদের নলেজ কিছুই না। আসলেই ওদের নলেজের কাছে আমাদের নলেজ কিছুই না। আসলে ওদের কাছে আমাদের নলেজ কিছুই না। আর হ্যাঁ, এটাও সত্য যে বাংলাদেশে এমনও ডেভেলপার, এমনও প্রোগ্রামার রয়েছে যারা একদম ইন্টারন্যাশনাল লেভেলের। এমন খুঁজতে গেলে অনেক প্রোগ্রামার পাওয়া, বাট দে আর অল সেলফ মেড। তোমার যে কান্ট্রির এডুকেশন সিস্টেম আছে এটার উপর বেস করে তারা ওয়ার্ল্ড লেভেল প্রোগ্রামার হয় না। দে অল বিকাম দ্য ওয়ার্ল্ড লেভেল প্রোগ্রামার বাই দেয়ার ওন সেলফ, বিকজ দে আর সেলফ মেড। ঠিক আছে, তো এই কথায় না যাই, আমরা আসি। যেহেতু তোমার খাতায় লেখা লাগবে, তুমি এটা স্ক্রিনশট নিবা, খাতায় প্র্যাকটিস করবা। তুমি মনে মনে ভেবে নিবা, তুমি যদি এই কোডটুকু করো, তাইলে তোমার এক্সপেক্টেড আউটপুট হবে এটা। এক্সপেক্টেড ফাইনাল আউটপুটই হবে এটা। ওকে, এইটা হচ্ছে টেবিল, বেসিক টেবিল নিয়ে বেসিক কথা। বাট হ্যাঁ, এর ভিতরে একটু কথা আছে। চলো, টেবিলটাকে তো একটু রূপ দেওয়া যাবে না? টেবিলে একটু রূপ দেওয়া লাগবে না? চলো বর্ডার অ্যাড করি। বর্ডার 1 পিক্সেল দিলাম। আসো দেখি বর্ডার কই। বর্ডার 1 পিক্সেল হয় না, 2 পিক্সেল দিলাম। এরপর কি দিলাম? সলিড দিলাম। এরপরে হচ্ছে ব্ল্যাক দিলাম। সরি, আমার এটা রিফ্রেশ করা হয় নাই কেন? এই দেখো, এইখানে কিন্তু এটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এটা কাজ না করার কারণ আছে। এখানে স্টাইল দিইনি, স্টাইল দিয়ে দিলাম। আসো এখন রিফ্রেশ করাই। ভুল গেছে কই? আসো আমরা একটু ওকে, প্রবলেমটা কই? ওকে, এর ভিতরে আমরা কী দেব? সরি, ভুল হয়ে গেছে তো আমার নিজেরই। এখানে এটা এইভাবে দেওয়া উচিত ছিল, এটা এইভাবে হয়ে গেছে। সরি ফর দ্য মিস্টেক। বললাম না ভাই, সব কিছু যায় না। আর আমি আজকে এমনিতেই নার্ভাস, যেহেতু এটা আমার ফার্স্ট ক্লাস, তোমরা বুঝতে পারতেছো ব্যাপারটা। আমি এই জন্য একটু বেশি নার্ভাস। ওকে, এটা হচ্ছে বর্ডার অ্যাড করে দিছি আমরা। ওকে, সরি, বর্ডার অ্যাড করে দিছি। এই যে বর্ডার দিয়ে, এটা দিয়ে একটা বর্ডার দিছি আমরা। এটাকে এখানে কিন্তু বর্ডার চলে আসছে। চলো আমরা একটু পাঠ্য বইয়ে চলে যাই। এখানে ভাইরা কি বলছে, তুমি যদি আগের পেজে যাও, এখানে বর্ডার দিতে বলছে এবং সেলফ স্পেসিং এবং সেলফ প্যাডিং দিতে বলছে। এত কিছু দেওয়ার দরকার আছে না, এত কিছু আসলে দেওয়ার দরকার নেই। চলো, আমরা কিন্তু টেবিল সম্পর্কে জানছো তো, আমরা টেবিলের বেসিক ট্যাগ সম্পর্কে জানছো। এরপরে ভাই আমরা কি করব? আমরা এই যে টেবিলটা আছে, এই যে টেবিলটা তোমরা দেখতে পারতেছো, এই টেবিলটা তোমরা দেখতে পারতেছো তো অবশ্যই। আমরা এই টেবিলটা এখন ক্রিয়েট করব। এই টেবিলটা ক্রিয়েট করলে কি, এই টেবিলটা ক্রিয়েট করলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। অবশ্যই তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। এটা রো, টেবিলের হেড, টেবিল ডাটা এবং টেবিল কেমনে ইউজ করতে হয় তুমি অলরেডি জানো। বাট তুমি যখন এই এক্সাম্পলটা দেখতে যাবা, তখন তুমি এখানে নতুন 2টা জিনিস পাবা। এই এক্সাম্পলটা যখন তুমি করতে যাও, নতুন 2টা জিনিস পাবা। একটা হচ্ছে এই মান্থ, এই বেটা
2টা রোর জায়গা খেয়ে ফেলছে, আর এই বিলস এই ব্যাটা 3টা কলামের জায়গা খেয়ে ফেলছে। এইটা কেমনে, এটা তোমার জানা দরকার। এরপরে আসলে যে পড়াটা কোনো পড়া না তোমার জন্য, বাট এই যে জিনিসটা এইটা জানা তোমার জন্য দরকার, কারণ তোমার যখন এক্সামে এই টাইপ টেবিল দিয়ে দিবে তোমার তো জানতে হবে। তো তুমি তো বলবা যে ভাইয়া শিখাই দিছে, টেবিল ট্যাগ দিব, দিয়ে স্টার্ট করব, টিআর দিব, এরপর হেড দেব, এরপর হচ্ছে টিআরটা ক্লোজ করে আবার টিআর দিয়ে টিডি দেবো, তাহলে কি হেড হয়ে গেল, ডাটা ইনসার্ট হয়ে গেল। বাট ভাই তো শিখায় নাই যে টেবিল হেড কেমনে 2টা রোর জায়গা খেয়ে ফেলে, বা টেবিল হেড কেমনে 3টা কলামের জায়গা খেয়ে ফেলে। এটা তো তোমার জানা লাগবে, আমার তো অবশ্যই তোমাকে জানা দেওয়া লাগবে। তো এটার জন্য আমরা ফার্স্টে ট্রাই করতে নিয়েছিলাম, বাট তখন আমাদের যেটা প্রবলেম ছিল, আমাদের ডাটা কম ছিল, এ কারণে লাইনটা টেবিলটা ক্র্যাশ হয়ে যাচ্ছিলো। বাট আমি এখন একটু বেশি ডাটা নিছি, ঠিক আছে। তো বেশি ডাটা যেহেতু নিছি, সেক্ষেত্রে আমি কি করব, তোমাদেরকে দেখাবো। তো এটা দেখাবো কেমনে, দেখো এই যে টেকনিক্যালি একটা জিনিস করতে পারি আমি তোমাদের জন্য, যে একটা কী বলে, হ্যাঁ আমি তোমাদের জন্য যে ডাটা টেবিলটা রাখছি, আমি তোমাদের এই ডাটা টেবিলটা এখানে রিমুভ করে দিচ্ছি। দাঁড়াও, এখানে এটা রিমুভ করে দিচ্ছি, এটা একটু ব্ল্যাঙ্ক, না সরি, এটা টিডি থাক, টিডিটা হ্যাঁ জন থাকলো। ওকে, আসো এখন আমরা তোমাকে দেখাই যে এটা কেমনে 2টার জায়গা খেয়ে ফেলতেছে। চলো তার আগে আমি তোমাদের বইয়ের যে কোডটা আছে ওইটা আবার তোমাদেরকে প্রিভিউ করে দেখাই। দেখো বইয়ের কোডটা আমি বুঝতেছি না, তোমরা বুঝবা কি না, এই বইয়ের কোডটা আমি বুঝতেছি না। বইয়ে যেমনি কোড করে রাখছে ভাই, এই কোডটা আমি বুঝতেছি না ঠিকভাবে। চলো আমরা যাই, আমরা টেবিলটা জাস্ট ও কেমনে 2টা জায়গা খেয়ে ফেললো আমি তোমাদেরকে দেখাই। ও কিন্তু 2টা রো খেয়ে ফেলছে। তো রো খেয়ে ফেলার জন্য ওর লাগবে হচ্ছে একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে রো স্প্যান দিয়ে ওকে তুমি বলে দিবা তুমি কয়টা খাবা, 2টা খাবা। দেখছো 2টা রো খেয়ে ফেলছে, ও কিন্তু 2টা রো খেয়ে ফেলছে। তুমি যদি ওকে বলো 3টা খাবা, ও কিন্তু 3টা খেয়ে ফেলবে। ব্যাপারটা বুঝতে পারছো? এই রো স্প্যান দিয়ে তুমি চাইলে তোমার কোন জিনিসটা কয়টা রো খেয়ে ফেলবে তুমি এটা ডিসাইড করে দিতে পারো। ওকে, এরপর আসো এই যে লাস্ট টাইম এই যে ক্র্যাশটা হচ্ছে হইতে দাও। হ্যাঁ ঠিক আছে, ক্র্যাশটা হচ্ছে হইতে দাও, আমি ক্র্যাশটা ঠিক করে দিচ্ছি তোমাদেরকে। বাট কেমনে তুমি রো আর স্প্যান খাওয়াবা এটা একটু তুমি দেখো। এরপর হচ্ছে লাস্ট নেম, ধরো এটা আমার কি, এটা আমার এখান থেকে 2টা কলামকে খেয়ে ফেলবে, 2টা কলামকে খেয়ে ফেলবে। তো কলামকে খাওয়ার জন্য ইউজ করতে হবে কল স্প্যান। এটা আমি ওকে কী বলবো, বাবা তুমি 2টা খেয়ে ফেলো। দেখছো ও এখানে 2টা খেয়ে ফেলছে, তুমি ওকে বলো তুমি 3টা খেয়ে ফেলো, ও দেখো 3টাই খেয়ে ফেলছে। এইজের জন্য কিন্তু এক্সট্রা জায়গা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আপাতত তুমি কিন্তু দেখছো যে কেমনে একটা রো খাওয়াইতে হয়, রোকে গিলাইতে হয়, কয়টা একটা এলিমেন্ট বা একটা ট্যাগ কেমনে একাধিক রোকে খাইতে পারে তুমি এটা দেখছো। এটা হচ্ছে রো স্প্যানের মাধ্যমে তুমি বলে দিবা যে তুমি এই কয়েকটা রোকে খেয়ে ফেলো, আর কল স্প্যানের মাধ্যমে তুমি বলে দিবা যে বাবা তুমি এই কয়েকটা কলমকে খেয়ে ফেলো। তুমি আমাদের এটা দেখছো, বাট এখানে কিন্তু আমাদের টেবিলটা ব্রেক হয়ে গেছে। তোমাদেরকে আমার যতটুকু দেখানো ছিল ততটুকু দেখাইছি, বাট তোমাদেরকে এই যে ব্রেকটা যাতে না হয় এটা কেমনে সলভ করে দেওয়া দরকার, কেমনে সলভ হওয়া দরকার, আমি এখন তোমাদের ওইটাই দেখাবো। যেহেতু তোমাদেরকে এমন হইলে হবে না, তোমাদের কিন্তু এমন হইলে হবে না, তোমাদের কিন্তু প্রপার টেবিল হইতে হবে, যেমনটা আমরা এক্সাম্পলে দেখছি। তো আমরা প্রপার মানে একটা টেবিলই এখন ক্রিয়েট করব, ঠিক আছে। হ্যাঁ, যেটা আমি বলতে নিয়েছিলাম যে আমি কিন্তু কোড এডিটর ইউজ করতেছি, সেই কারণে আমার কিন্তু এগুলো অটোমেটিক সাজেশনটা আসতেছে। তোমাদের টাইম বাঁচানোর জন্য জাস্ট আমি ট্যাপ প্রেস করে আগায় যাইতেছি আর তোমাদেরকে ব্যাপারটা বুঝাই যাইতেছি। ওকে, তো দেখছো কেমনে মান্থকে আমরা 2টা রো খাওয়াইছি এবং বিলকে 3টা কলাম খাওয়াইছি। এরপরে জাস্ট আমরা কি দেখো, আমি কিন্তু জাস্ট ট্যাপ প্রেস করে দেখো তোমাদের বইয়ে যেমনটা আছে তেমনটাই আমার হয়ে যাবে। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, দেখো তোমার মার্চ পর্যন্ত আছে। হ্যাঁ, মার্চটা দিয়ে কমপ্লিট করে দিলাম। দেখছো একদম বইয়ের মতো কিন্তু আমরা হুবহু একটা টেবিল ক্রিয়েট করে ফেলছি। ওকে, এর জন্য যে জিনিসটা আছে তোমরা এখান থেকে বইয়ে যেটা আছে ওইটাই দেখলে হয়ে যাবে, বাট বইটা না বুঝলে তোমরা ভিডিওর এইটুকু অংশ আবার দেখবা যে আমরা কেমনে রো খাওয়াইছি, কেমনে কলাম খাওয়াইছি। এই জিনিসটা যদি তুমি জেনে থাকো, বুঝে থাকো, তাহলে তোমার কাছে এই টেবিলটা ক্রিয়েট করা কোনো ব্যাপারই না। তো আমি যদি আবার টেবিলকে রিক্র্যাপ করি, আমাদের একটা টেবিল ট্যাগ থাকবে, টেবিল দিয়ে টেবিল ট্যাগটা শুরু হবে এবং টেবিল দিয়ে শেষ হবে। এবার টিআর থাকবে, এটা হচ্ছে টেবিল রো। এই রো এর মাঝে হচ্ছে আমরা প্রথমে হেড দিব, টেবিলের হেড দিব।
এর পরবর্তী রোগুলোতে আমরা হচ্ছে টেবিলের ডাটাগুলোকে ইনসার্ট করে দিব। আর আমরা যদি কোনো কিছুকে কলাম বা রো খাওয়াইতে হয়, মানে একাধিক কলাম বা একাধিক রো যদি কোনো ট্যাগ গ্রহণ করতে চাই, সেক্ষেত্রে আমরা রোকে খাওয়াইতে হলে রো স্প্যান এবং কলামকে খাওয়ার জন্য কল স্প্যানটা ইউজ করবো। ওকে, এই হচ্ছে আমাদের টেবিলের কনসেপ্টটা চলে গেছে। এরপর যদি আমি তোমাদেরকে একটু তোমাদের বইয়ে নিয়ে যাই, ভাই দেখো বইয়ে আসলে তোমরা এখান থেকে এখন দেখতে পাইতেছো। ওকে, এখান থেকে তোমরা একটা জিনিস পাইতে পারো যে HTML কমেন্ট কেমনে লেখে। এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য আমি মার্ক করে দিচ্ছি। দেখো HTML কমেন্ট কেমনে লেখে, সরি আমার এই যে একটা মিস্টেক হয়ে গেছে। ওকে, আমি তোমাদেরকে HTML কমেন্ট কেমনে লেখে আমি যদি একটু করে যাই, তো ধরো আমি এই সবগুলো কোডকে এখন রিমুভ করে দেবো, দেয়ার ইউজলেস এখন আমার কাছে। তো কোড লিখতে হলে প্রথমে এটা দিবা, এরপর একটা দিবা, এরপরে দুইটাই দিলে এই যে দিস ইজ আ কমেন্ট। HTML এমনি আমরা কমেন্ট লিখি। ওকে, এটা হচ্ছে HTML কমেন্ট লেখার নিয়ম। আমরা কিন্তু কমেন্ট দেখে ফেলছি। এরপরে যদি আমরা একটু যাই এখান থেকে, এরপরে হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এই পার্টটুকুর থেকে কখনো আমি কোশ্চেন আসতে দেখিনি, এতটুকু ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে একটু রিডিং পড়ে নিতে পারো। এরপরে হচ্ছে আমাদেরকে একটু এখান থেকে এই প্রপার্টিগুলো সম্পর্কে বলি। তো এগুলো হচ্ছে স্টাইলের প্রপার্টি। ওয়াইড হচ্ছে উপাদানের প্রস্থ, হাইট হচ্ছে উপাদানের প্রস্থতা, ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্ট নিতে হবে, ফন্ট সাইজ হচ্ছে ফন্টের আকার নিতে হবে, মার্জিনের মাধ্যমে তোমার একটা উপাদান থেকে একটা উপাদান কতটুকু দূরত্ব থাকবে সেটা, প্যাডিং হচ্ছে একটা উপাদানের ভিতর থেকে কতটুকু জায়গা ছাড়বে সেটা, এবার বর্ডার হচ্ছে চারদিকে সীমানা, টেক্সট লাইন হচ্ছে ভেতরে লেখা ক্যামেরা থেকে রাইট লেফট সেন্টার ক্যামেরা থেকে সেটা, কালার তো কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এরপর হচ্ছে ওয়েব পেজ ডিজাইনিং। এই জিনিসটা আসে নাই কখনো, এটা আসলে দরকার হয় না। ওয়েবসাইট পাবলিশিং, ডোমেইন নেম, যা একটা ওয়েবসাইটে একটা নির্দিষ্ট নাম থাকে সেটাকে আমরা ডোমেইন নেম বলি। ডোমেইনের ফুল ফর্মটার থেকে যেমন ধরো ORG দিয়ে কী ধরনের ডোমেইন বোঝায়, এটা দিয়ে হচ্ছে অর্গানাইজেশনকে বোঝায়। এরপর হচ্ছে আইপি অ্যাড্রেসটা কী এটা পড়ে নিবা। এরপরে কোন ধরনের ডোমেইনটা, যে কোন ধরনের ডোমেইন দিয়ে কী ধরনের ওয়েবসাইটকে বোঝায় সেটা বুঝে নিবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা একটু দেখে নিবা। আসো আমরা এখানে কয়টা MCQ দেওয়া আছে, 11টা MCQ দেওয়া আছে। চলো আমরা একটু MCQগুলো সলভ করি। এই যে ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, এইখানে তোমরা অনেকে কিন্তু এই যে হাইপারটেক্সট রেফারেন্সকে বুঝো না, এটার জন্য কিন্তু অবশ্যই এই যে অ্যাঙ্কর বা কি এই ট্যাগকে ইউজ করা হয়। আচ্ছা, হাইপার লিঙ্ক ব্যবহার করার ফলে ওয়েব পেজে তথ্যবহুল হয়ে ওঠে, শ্রম সাশ্রয়, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ভাই শ্রম সাশ্রয়ী বলতে দেখো এটার অ্যান্সার আকর্ষণীয় বা দৃষ্টিনন্দন হয় ব্যাপারটা এমন না, আকর্ষণীয় হওয়ার কোনো কিছু দেখি না, তথ্যবহুল হয়ে ওঠে। হ্যাঁ, তথ্যবহুল এবং শ্রম সাশ্রয়। তো যখন তুমি একটা লিঙ্কের থ্রুতে অন্য কিছু করতে পারতেছো, অবশ্যই কিন্তু তোমার শ্রম সাশ্রয় হচ্ছে। কোনটির ক্ষেত্রে ডোমেন নেম ব্যবহার করা হয়, অবশ্যই কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রেই ডোমেন নেম ব্যবহার করা হয়। ওকে, এবার হচ্ছে HTML বডি বিওট্যাগ। আচ্ছা, এখানে কী বলছে এটা দেখো, কোটিতে ব্যবহৃত টেক্সটের ধরন হলো। ওকে, এখানে কী টেক্সট ইউজ করছে, টেক্সট ফরম্যাটিংয়ের বোল্ডটা ইউজ করছে, এরপরে কিন্তু দেখো হাইপার লিঙ্কটা ইউজ করছে, কিন্তু ইমেজ কিন্তু কোনো ইমেজ ট্যাগ ইউজ করে না। তাই এটার জন্য অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2। তাহলে হচ্ছে হাইপার লিঙ্ক আর ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং। এটা কিন্তু তোমরা আবার রিক্যাপ করে নিবা। ওকে, HTML করে সাব সুব বলছে। সুব অর্থ কি, সুব অর্থ কিন্তু উপরে। হ্যাঁ, সুব অর্থ কিন্তু উপরে, সুব অর্থ কিন্তু নিচে না, সাব হচ্ছে নিচে, সুব অর্থ কিন্তু উপরে। তো এটা যেহেতু উপরে সেটার জন্য এটা হবে এটা গরুর গ নাম্বারটা হচ্ছে উত্তর। আচ্ছা, আসো আমরা পরবর্তী কোশ্চেনটাও সলভ করবো। এখান থেকে কী বলছে, ওয়েব পেজে এত পিক্সেলের MPG যুক্ত করার জন্য MS সফটের সাথে কোন নির্দেশনা যুক্ত করতে হবে। এই যে দেখো, আমি তোমাদেরকে এখানে বলছিলাম না, ওয়াইড আর হাইট। ওয়াইড হচ্ছে প্রস্থ, হাইট হচ্ছে উচ্চতা। অবশ্যই তোমাকে এখানে কি অ্যাড করতে হবে, ওয়াইড এবং হাইটটাকে অ্যাড করতে হবে। এর জন্য এটা তোমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো তোমরা ব্যাপারটা, হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে 7 নম্বর কোশ্চেন কী বলছে, সারিকা তৈরিকৃত ওয়েব পেজে একটি নতুন ছবি যুক্ত করলো, এর ফলে তার ওয়েব পেজটি আরও দৃষ্টিনন্দন হলো। নিচে কোন ট্যাগের সাথে সাবিকার তৈরি ট্যাগের মিল রয়েছে। কী বলছে, সারিকা তৈরিকৃত ওয়েব পেজে একটি নতুন ছবি যুক্ত করলো, এর ফলে ওয়েব পেজটি আরও দৃষ্টিনন্দন হলো। সে কী যুক্ত করছে, ছবি, ইমেজ।
এর জন্য আমরা কী ট্যাগ ইউজ করবো, ইমেজের জন্য আমরা কী ট্যাগ ইউজ করি, কমেন্ট করো তাড়াতাড়ি, তোমরা কমেন্ট করো। ইমেজের জন্য আমরা কী ট্যাগ ইউজ করি, IMG, ইমেজ ট্যাগটা ইউজ করি। নিচের কোন ট্যাগ ব্যবহার করে সেটা ভাই এখানে দেওয়া নাই, অ্যান্সার ভুল, ওরা যেটা দিয়ে রাখছে এটা ভুল, একটা অ্যান্সার ওটা দেওয়া নাই, তার মানে কি আমার ইমেজ ট্যাগটা হবে, IMG যে ট্যাগটা আছে ওইটা হবে। ওকে, এরপর আসো, নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? নতুন উইন্ডোতে এটা হচ্ছে টার্গেট হবে, টার্গেট সিলেক্ট করে দিলে, এটা যদিও বইয়ে নাই, বাট আমি যদি তোমাদেরকে বলি, ধরো তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিই, ধরো এটা একটা ডিপ ছিল, আমি কী যেন করতেছিলাম, বাদ দাও। এটাতে আমি একটা লিঙ্ক কেমনি ক্রিয়েট করে, এটাকে দিয়ে এরপর এটা দিয়ে ধরো আমরা এটা দিয়ে দিলাম, কী দিয়েছে www.example.com দিয়ে রাখছে, ধরো এখানে কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এই লিঙ্কটাকে আমি যদি বলি টার্গেট, যদি দিই ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক দিই, দেখি কী হয়তো এটা একটা নতুন পেজে গিয়ে এই ওয়েবসাইটটাকে রান করতেছে। এই টার্গেট দিয়ে আমরা বোঝাই যে আমাদের লিঙ্কে ক্লিক করলে সেটা আমাদের ওয়েবসাইটেই লোড হবে নাকি অন্য একটা ট্যাবে গিয়ে লোড হবে, আমরা মূলত এটাই বোঝাই টার্গেটকে দিয়ে। ওকে, চলো আমরা টার্গেট কি তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো, আমি কিন্তু তোমাদেরকে দেখা দিচ্ছি। তো এখান থেকে বাকি জিনিসগুলো তোমরা অনুশীলন করে নিবা। এরপরে তোমরা কিন্তু এখন তোমাদের যে কাজ, তোমরা কিন্তু ক্লাসটা দেখছো, ক্লাসটা দেখা তোমাদের শেষ, এখন তোমাদের কাজ তোমাদের যে টেক্সট বুকটা আছে এই বইটা পড়া, ক্লাসের সাথে ক্লাস থেকে কী কী দেখলাম, যে জিনিসগুলো নোট করছো সেগুলো মিলে এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা পুরো একবার পড়া, এটা হচ্ছে তোমাদের কাজ। এই চ্যাপ্টারটা যখন পড়া শেষ হয়ে যাবে তখন তোমরা কী করবো, তখন তোমরা তোমাদের যে মোটামোটা গাইডগুলো আছে মোটামোটা গাইডগুলোকে ওপেন করবা, সেই মোটামোটা গাইডগুলোকে ওপেন করে তোমাদের কী কাজ, বিগত সালগুলোতে এই চ্যাপ্টার থেকে কোন এমসিকিউগুলো আসছে সেগুলো সলভ করবা। ওকে, এরপরে কী করবা, এরপরে সৃজনশীল কোশ্চেনগুলো সলভ করবা, খাতায় কোড লিখবা। ভাই তোমরা বাংলাদেশে বসবাস করো তাই তোমাদেরকে খাতায় কোড লিখতে হবে, তাই তোমরা খাতায় কোড লিখবা, এখান থেকে যা শিখলা এটা দিয়ে খাতায় কোড লিখবা। এরপরে তোমাদের এই চ্যাপ্টারটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে, এবং আমি আশা করি এতটুক পড়া থেকে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসলে আর তোমাদের কোনো সমস্যা হবে না, বা এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসলে তোমরা ঠেকবে না ইনশাল্লাহ। ভাই আমি আমার জীবনে আজকে প্রথম একাডেমিক ক্লাস নিয়েছি, ভাই আমি প্রচুর নার্ভাস, আমি প্রচুর ভুলভাল কথা বলছি, একজন ওয়েব ডেভেলপার হয়েও আমি যে জিনিসগুলো ভুলভাল বলে ফেলছি এর জন্য আমি অনেক সরি, আমি নিজেই এলোমেলো হয়ে গেছি। ভাই একাডেমিক ক্লাস আমি কখনো নেইনি, প্রথম আমার একাডেমিক ক্লাস এটা, ভুলগুলো ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। অভিজ্ঞ কেউ যদি আমার এই ক্লাসটি দেখে থাকেন, আমি যে ভুল ওয়ার্ড ইউজ করছি, ভুল কথা বলছি, সব কিছুর জন্য আই এম সো সরি, একটু ক্ষমাসূচক দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আপনাদেরকে। নেক্সট ক্লাসটা কবে হবে এটার জন্য আমাদেরকে স্লাইডে ব্যাক যেতে হবে। তো আমরা যদি আমাদের স্লাইডে ব্যাক যাই তার আগে এই আমার ক্ষমাটাকে আর একটু সরাই, এবং চলো আমরা আমাদের স্লাইডে ব্যাক যাই। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। চাইলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ভাই সাবস্ক্রাইব করবে না, পরের ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করতে হবে, পরের ক্লাসের আপডেট পাওয়ার জন্য আমাকে ফেসবুকে ফলো করতে হবে, ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দিয়ে দিব, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ক্লাসের জন্য। নেক্সট ক্লাস আসবে হচ্ছে 5 তারিখে, নেক্সট ক্লাসটা কোন চ্যাপ্টারের উপর হবে সেটা একটা কোশ্চেন, নেক্সট ক্লাসটা হবে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের উপরে, সেকেন্ড চ্যাপ্টারের উপর আমাদের নেক্সট ক্লাসটা হবে। তো এর মধ্যে দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করতে চাইতেছি। তো আজকের ক্লাসে তোমরা কী কী শিখছো সেটা যদি আমি একবার ফাস্ট ফরওয়ার্ড রিক্যাপ করে দিই, তাহলে আমরা একদম আমাদের স্লাইডের শুরুতে চলে যাই। চলো, এখান থেকে আমরা কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন দেখছি, আমরা স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক ওয়েবসাইটটা দেখছি, আমরা সার্ভার ক্লায়েন্ট রিকোয়েস্ট রেসপন্স সম্পর্কে জানছি, আমরা HTML বেসিক HTML ফাইল কেমনে লিখে, HTML এলিমেন্ট কি, HTML ট্যাগ কি এটা জানছি। ওকে, এরপর HTML ডকুমেন্টটা কেমনে বয়লার প্লেটটা ক্রিয়েট করতে হয়, বেসিক বয়লার প্লেটটা দেখছি, আমরা HTML হেডিং সম্পর্কে জানছি, HTML পি ট্যাগ, বিআর ট্যাগ, ইমেজ ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ যেটাতে আমরা লিঙ্ক ক্রিয়েট করি, হাইপার টেক্সট রেফারেন্স সম্পর্কে জানছি, লিঙ্কের টার্গেট সম্পর্কে জানছি, লাস্টের দিকে টেক্সট ফরম্যাটিং সম্পর্কে জানছি,
আমরা 2 ধরনের লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট সম্পর্কে জানছি, আমরা টেবিল সম্পর্কে জানছি এবং কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে জেনে আজকের ক্লাসটা আমরা শেষ করছি। এতটুকু যদি তুমি জানো, তুমি যদি বিগত কোশ্চেনগুলো সলভ করো, ইনশাল্লাহ আশা করি তোমার আর এই চ্যাপ্টারে কোনো ধরনের সমস্যা থাকবে না। তো আমার জীবনের প্রথম ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা চাইলে কমেন্টে বা আমার পেজে একটা ফিডব্যাক দিতে পারো। সবাইকে ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য, মূল্যবান সময় ব্যয় করার জন্য। আশা করি তোমরা তোমাদের টাইমের এগেনস্টে একটা ভ্যালু পাইছো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসগুলো আমি আরও সুন্দরভাবে আরও গুছিয়ে নেওয়ার চেষ্টা করব, যেহেতু নেক্সট ক্লাস থেকে ওটা আমার সেকেন্ড ক্লাস হবে। প্রথম ক্লাসের মতো এত প্রেশার কিংবা এত ভয়, এত নার্ভাসনেস আমার কাজ করবে না। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি এবং সম্পূর্ণ ক্লাস করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে 5 তারিখে চ্যাপ্টার 2তে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং চ্যাপ্টার 4কে শেষ করে ফেলো। আলবিদা।